চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আমি নাফি 2012 সাল থেকে আপনার কণ্ঠ শুনতে শুনতে ঘুমানোর অভ্যাস, তাই আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। বেশি কথা না বলে আসুন ঘটনায় চলে যাওয়া যাক। লাল অডিটোরিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ প্রভাস কুমার বড়ুয়া সড়ক দিয়ে হেঁটে যেতেই বাম দিকের বৃহৎ দালানটিতে চোখ আটকে যায় সবার। পাহাড়ের গা ঘেঁষে অপরূপ কারুকার্য শোভিত সুবিশাল এই ভবন। এই ভবনটি উদ্বোধনের 2 বছরের মাঝেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রায় 1200 আসন ধারণ ক্ষমতা সম্পন্ন এই মিলনায়তন বিগত 2-8 বছর ধরে বন্ধ রয়েছে। এই অডিটোরিয়ামকে কেন্দ্র করে একটি ঘটনা ভূত FM-এ প্রকাশিত হয়েছিল। শ্রোতা বন্ধুরা কি আন্দাজ করতে পেরেছেন? আমি কোনো বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলতে চাচ্ছি। জি হ্যাঁ, বলছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা। 2100 একরের বিশাল বিস্তৃত ক্যাম্পাস। এই ক্যাম্পাসে যেন নানা রূপের সমাহার, পাহাড়, ঝরনা, লেক, সাপ, পাখি, হরিণ সহ জীব বৈচিত্র্য এই ক্যাম্পাসে এনে দিয়েছে ভিন্ন এক মাধুর্যতা। কিন্তু সৌন্দর্যের আড়ালে এক ভয়ঙ্কর রূপের শিকার কি কেউ হয়েছেন কখনো? কথায় আছে, যেখানে সুন্দর সেখানেই অসুন্দর। ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম 2022 সালের আগস্ট মাসে। পরীক্ষা দিতে এসেছিলাম বন্ধুদের সাথে। প্রায় 7 জনের দল, এক একজনের এক এক দিন পরীক্ষা। কাজেই আমাদের প্রায় 5-6 দিন ক্যাম্পাসে অবস্থান করতে হয়। একদিকে তারুণ্য, অন্যদিকে মনোমুগ্ধকর ক্যাম্পাসের পরিবেশ। নিজেদেরকে হলে আটকে রাখতে পারছিলাম না। 1 ঘন্টা জার্নি করে ক্লান্ত হয়ে সেদিনের মতো ঘুমিয়ে যায়। পরদিন আমার আর স্বামীর এক্সাম ছিল। আমাদের সার্কেলে আমি আর স্বামী ছিলাম সবচেয়ে চঞ্চল। আমাদের আগেই পরীক্ষা শেষ, কাজেই 5 দিন সময় পাবো বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য। কোথায় কোথায় ঘুরবো আমরা নেট আর সিনিয়র ভাইদের কাছ থেকে তথ্য নিয়ে রাখলাম। আমরা মহা খুশি, কিন্তু এই খুশি আমাদের জন্য কাল স্বরূপ হলো। ভর্তি পরীক্ষার সময় আমি ছিলাম মহাব্বি আওয়াল হলো। দুপুরে ডাইনিং খাওয়ার পর রেস্ট নিয়ে আমরা দুজন রেডি হয়ে বের হলাম। আমাদের উদ্দেশ্য টেলিটক পাহাড়। সিনিয়র ভাইদের থেকে ম্যাপের মাধ্যমে সকল তথ্য খুঁটিনাটি জেনে নিলাম। টেলিটক পাহাড়ে ওঠার জন্য আমরা এগিয়ে যেতে শুরু করলাম। শহীদ আব্দুর রব হল পার হয়েই পাহাড়ের গর্ভে ঢুকে পড়লাম। বঙ্গবন্ধু হল তখনও চালু হয়নি। ডান বাম আর পেছনে সারি সারি পাহাড়, প্রায় 3টা পাহাড় পার হয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। নেমে পড়লাম জঙ্গলের মধ্যে। একটা ছোট খালের মতো অংশ পাড়ি দিয়ে একটা উপত্যকার মতো জায়গায় আসলাম। চারিদিকে শুনশান নীরবতা। সামনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। ঝিঞ্জি পোকারের ডাকের শব্দ শোনা যাচ্ছে সন্ধ্যার আগে। স্বামী খুব সাহসী, আমিও কম না। কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারে না। এদিকে সূর্য হেলে যাচ্ছে, আর আমি স্বামী ক্লান্তি নিয়ে পাহাড়ে উঠছি। দূর থেকে দ্বিতীয় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে শুরু একটা মেলবন্ধন রাস্তা, একটার সাথে আরেকটা কত দূরে তবুও যুক্ত। কত সুন্দর এই সৃষ্টিকর্তার সৃষ্টি ভেবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ আমরা বারবার হারিয়ে ফেলছিলাম নিজেদের। এমন সময় ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বৃষ্টি শুনেছিলাম ক্যাম্পাসে হুটহাট বৃষ্টি হয়, তাই বলে এমন পরিস্থিতিতে কেয়ার করার এই পাহাড় বেয়ে নেমে আসা এখন বেশ কঠিন। আরেকটা ঝামেলা হচ্ছে আমাদের নামতেও হবে। এর জন্য আমাদের আরও 2টো পাহাড় ক্রস করতে হবে। গাছের ডাল ভেঙে হাতে নিলাম, নরম মাটিতে পিছিলে যেন না পড়ে যায়। খানিক এগোতেই একটা দৃশ্য দেখলাম। খানিক অবাক হলাম। একটা বৃদ্ধ মানুষ দূরে বৃষ্টির মধ্যে খালি গায়ে নিজে 2 হাঁটুর মাঝে মাথা ঢুকিয়ে চুপচাপ পাহাড়ের এক কিনারায় বসে আছে। একবার ভাবলাম আমাদের মত চলে যায়, কিন্তু স্বামীর পীড়াপিড়িতেই ওই দিকে এগিয়ে গেলাম। অন্ধকারও হয়ে আসছে। লোকটার কাছে এগোতেই একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। আমরা নিশ্চিত আওয়াজটা ওনার না। আমরা যত এগিয়ে যাচ্ছি আওয়াজটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছিল। আমি ধপ করে স্বামীর হাত ধরে ফেললাম। এই থাম, অন্ধকার হয়ে গেছে, চল যাই ও বল দেখি না লোকটার কাছে গিয়ে কি হয় দেখি না। একটু গিয়ে এমন সময় মাগরিবের আজান আধো কানে আসলো। আমার পরিবেশটা খারাপ লাগা শুরু করলো। আমরা
কাছে গিয়ে ডাক দিলাম। উনি দ্বিতীয়বারে মাথা না তুলেই বললেন, আমার চাষ করা বেগুনের ছুরি পাহাড় থেকে নিচে পড়ে গেছে। উনি বললেন, তোরা এ সময় এখানে কি করিস? আমরা চমকে উঠলাম, তুই করে কেন? বলল, লোকটা এখনো মাথা তুলে আমাদের দেখেনি। বিশেষগুলো আমার কাছে কেমন যেন লাগা শুরু করল। স্বামীকে বললাম, আয় তো, ওকে টানতে টানতে নিয়ে আসলাম। আসার পথে পেছনে তাকিয়ে দেখলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসছে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার আত্মাটা তখন কেঁপে উঠল। এত বিশ্রী হাসি আমি জীবনে দেখিনি। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। কাপা কাপা অস্থির মন নিয়ে আমরা একটু সামনে আসতেই একটা দৃশ্য আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবার মতো অবস্থা করে দিল। যে মানুষটাকে আমরা তখন দেখলাম 5 মিনিটের পথ এসে দেখি অন্ধকারে একটা পেয়ারা বা এমন ধরনের কোনো গাছের উপর ওই মানুষটি বসে আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার মস্তিষ্ক বিকৃতির মতো অবস্থা। একটা পাহাড় সামনে স্যান্ডেল ফেলে আমরা সোজা দৌড় দিলাম সেই দিকে। লোকটা আমাদের দিকে পেয়ারা ছুড়ে দিচ্ছে আর উত্তমভাবে হাসছে। আমরা দৌড়াচ্ছি। আমাদের সামনে শুরু একটা ঝাড়ের মধ্য দিয়ে আমরা দৌড়াচ্ছি। আমাদের পা চলছে না। সামনে আমার চোখে পানি। স্বামীর হার্টের সমস্যা। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, বিভিন্ন ঘরের মতো সে গাছের পাতার আঘাতে সামনেই টেলিটন পাহাড় আর টাওয়ার দেখা যাচ্ছে। আমরা দৌড়াতে ওখানে এসে পিছু তাকিয়ে দেখলাম না কিছু। স্বস্তির নিঃশ্বাস। হঠাৎ পেছন থেকে স্বামীর মাথার পেছনের অংশে একটা পেয়ারা এসে ওর মাথায় সজোরে আঘাত করল। ও আঘাতে বসে পড়ল আশ্চর্যজনকভাবে। সাথেই উল্টো দিক থেকে আরেকটা আসলো আমার দিকে। আমার হাঁটুতে লেগে জিনিসটা গলে গেল। গন্ধে বুঝলাম এটা কাপ ফলস। আমি নাড়াচাড়া করতে পারছি না। চিৎকার শুরু করে দিলাম, হেল্প হেল্প। রাস্তায় তাই বাঁচাও বলে চিৎকার করছি। ভাই বলেছিল পাহাড় থেকে একটা সিঁড়ি আছে। মূল রাস্তায় আসতে 5 মিনিটের কম সময় লাগবে। আমি দিশেহারা হয়ে ছুটছি। রাস্তা পার হচ্ছি না। দূরের ল্যাম্প পোস্টের আলোতে ছায়াভাবে আমি সেই দূরের পাহাড়টিকে দেখছি এবং পাহাড়ের থেকে সিঁড়ি দেখতে পেলাম। স্বামীকে আমি টেনে নিয়ে আসছি আর জোরে চিৎকার করছিলাম। এত নিঃস্ব অবস্থায় আমাকে আগে কখনো আর পড়তে হয়নি। সমাজবিজ্ঞান অনুষদের সামনের রাস্তা দেখা যাচ্ছে। একটা গার্ড দেখলাম আমাদের দিকে এগিয়ে আসছে টর্চ হাতে করে। আমাদের দুজনের চোখে পানি, শরীর বৃষ্টি আর ঘামে ভেজা। দুজনেই রাস্তায় বসে পড়লাম। রাস্তায় 5-7 জন মানুষ আর রিক্সা চালকেরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসলো। তখন একটা সাইনবোর্ডে দেখলাম নিরাপত্তার কারণে এই পাহাড়ে নিষেধ। উনারা আমাকে ক্যান্টিনের ঝাউনিতে বসালেন, কলা খেতে দিলেন। আমাদের মুখে কোনো কথা নেই। কথা বলার পরিস্থিতিতেও আমরা ছিলাম না। একজন রিক্সা চালক বললেন, ওদের সাথে খারাপ কিছু হয়েছে। আমাদের পকেটে হাত দিয়ে দেখলেন, বললেন, ফোন, মানি ব্যাগ তো সবই আছে। তার মানে চিন্তাই হয়নি। তখন স্বামী ওনাদের সব ঘটনা বললেন। গার্ড বলল, এখানে আগে চিন্তাই হতো অনেক বেশি। অনেক সময় মানুষকে হত্যাও করা হতো। অনেকে এমন অশুভ শক্তির প্রভাব এখানে ফিল করে। তেমনি কিছু একটা কবল হয়তো আপনারা পড়েছিলেন। উনারা পাশের হোল থেকে একজন হুজুর ভাইকে ডেকে নিয়ে এসে পানি পড়া দিলেন। একজন রিক্সা চালক ঠিক করে দিয়ে আমাদের হোলে পৌঁছে দিল। আমরা কাউকে কিছু না বলে চুপচাপ ভাবতে থাকি, কি হলো আমাদের সাথে? কি হলো? এই প্রশ্নের উত্তর আজও আমরা পাইনি। পরের দিন আমরা দুজনে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাসায় চলে আসি। দুজনেই কিছুদিন জ্বরে ভুগেছিলাম। আমরা দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর স্বামী আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ও এখনও ওই পাহাড়ে ঘুরতে যায় বন্ধুদের সাথে। অনেক খুঁজেছে ওই গাছটা, কিন্তু আর খুঁজে পায়নি। কাছে ক্যাম্পাসের আরও অনেক ঘটনা আছে, চাইলে পাঠাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। এই বলে শেষ করেছেন নাফি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য, এবং আমরা আশা করব যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাকি ঘটনাগুলো আপনার মাধ্যমে পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ও আচ্ছা স্বামী, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। চলুন আমরা ফিরে যাই আমাদের পরের ঘটনা। মিউজিক। লুকচুরি খেলবে চুরি, তুমি লুকাও আমি কি যে তোমাকে খুঁজে পাবল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাক সরাসরি আমাদের পরবর্তী ঘটনা। এটি একটি অডিও ক্লিপ। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার নাম অনিকেত। এটা একটা ছদ্মনাম এবং সঙ্গত কারণে আমি আমার ছদ্মনামটি ব্যবহার করছি।
কিন্তু আপনার যদি আমার সত্যিকারের নাম পরিচয় জানার প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে ইমেইলে যে নামটা আছে সে নামটা দিয়ে আপনি যদি লিঙ্কডইন অথবা সোশ্যাল মিডিয়াতে সার্চ করেন তাহলে আমাকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন এ পেয়ে যাবেন। তো অনেক বছর পরে খুব রিসেন্টলি আবার নতুন করে আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। বিকেল যখন ছোট ছিলাম বাংলাদেশে থাকতে তখন 2012 ইফ নট রং ওই টাইমটাতে আপনি তারপরে সুমন ভাই প্রোগ্রামটা শুনতাম রেডিও ফুর্তিতে, খুব মজা লাগতো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। প্রত্যেক ফ্রাইডেতে আমরা শুনতাম এগুলো। তো ইদানিং এর বদলতে আপনার ভয়েসটা আবার শুনতে পাচ্ছি, সেম ওল্ড ক্যাচি ভয়েস। খুবই ভালো লাগে গল্পগুলো। ইউ আর গ্রেট স্টোরি টেলার, ডাউট এবং ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম বাংলাদেশ অফকোর্স। তো যে বিষয়টা আজকে ইন্সপায়ার্ড লাগছে মনে হচ্ছে যে কিছু নিজের জীবনে, নিজের পরিবারের মানুষদের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প বলি। তো প্রথম গল্প হিসেবে শুরু করতে চাই একটি ঘটনা দিয়ে। তো সময়কালটা ছিল 2018 সময়ে আমার স্ত্রী, আমার তৎকালীন যে ফিন্সে ছিলেন বর্তমান স্ত্রী, তো তিনি পড়াশোনা করতেন মালয়েশিয়াতে একটা সরকারি বিশ্ববিদ্যালয়, আর আমি পড়াশোনা করতাম নর্থ আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে। তো ওই সময়টাতে আমাদের কিছুদিনের জন্য একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আর মালয়েশিয়া এবং আমি যে দেশে থাকতাম নর্থ আমেরিকাতে, তো অনেকটা অলমোস্ট দিন রাতের ব্যবধান। দ্যাট মিনস যে যদি এখানে যদি রাতের 1-2টা ডট মিনস হয়তো নর্থ আমেরিকাতে রাতের 1-2টা হবে, গিয়ে মালয়েশিয়াতে হয়তো দুপুর 3-9টা, এরকম। তো একটা সময়ের ব্যবধান তো ছিল। তো যে দিনকার ঘটনা, সে দিনকার ঘটনাটা বলি আপনাদেরকে। আমার স্ত্রী থাকতেন ইউনিভার্সিটি হোস্টেলে, আর ওর ইউনিভার্সিটি হোস্টেলটার বর্ণনা যদি দেই তো বিল্ডিংটা ছিল একটা স্কয়ারশিপ বিল্ডিং। মাঝখানের জায়গাটাতে কিছু কমন গ্রাউন্ড, মানুষজন ঘোরাফেরা করার জায়গা, একটা বিশাল একটা কমন গ্রাউন্ড, অনেক বড় একটা বিল্ডিং স্কয়ারশিপ। আর তার যে রুমটা ছিল সেই রুমটার এক্স্যাক্টলি অপোজিটে, মাঠের অপোজিটে যে রুমটা ছিল ওই রুমটা ছিল হন্টেড। তো হন্টেড ছিল বিকজ অনেক বছর আগে একটা চাইনিজ স্টুডেন্ট, মালয়েশিয়াতে অনেক চাইনিজ স্টুডেন্টরা পড়াশোনা করে, যারা হয়তো ওখানে পড়াশোনা করে তারা জানে। তো একটা চাইনিজ স্টুডেন্ট সে অনেক বছর আগে ওই রুমটাতে সুইসাইড করে এবং এরপরে ওই রুমটাতে যারাই থাকতে চেয়েছে তারা থাকতে পারেনি। খুবই অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। আর মালয়েশিয়াতেও আমাদের দেশের মতোই এসব বিষয়ে অনেক অহরহ ঘটে থাকে। প্রত্যেক পাড়া মহল্লায় এসব গল্প খুবই প্রচলিত। এসব ব্ল্যাক ম্যাজিক বলেন, তাবিজ বলেন, জিন বলেন, এসব অনেকগুলো ঘটনা আমাদের মতো সিমিলার। ওরাও মুসলিম, আমরাও মুসলিম, কিছু বিষয় তো অফকোর্স মিলে যায়। তো যে কারণে ওদের কিছু কুসংস্কার তো অবশ্যই আছে আমাদের মতেই। তো সব কিছু মিলিয়ে ওই রুমটাকে সিলগালা করে দেয়া হয়। ওই রুমটাতে কোনো স্টুডেন্টদেরকে আর থাকতে দেয়া হতো না। ইনফ্যাক্ট ওই রুমটার আশেপাশের রুমগুলোতেও কেউ থাকতে চাইতো না। আমি মেক সেন্স করে যে আমি চাইবো না যে আমার আমি এমন একটা রুমের পাশের রুমে থাকি যে রুমটাতে রাতের বেলা কেউ একজন নিজেকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। সো খুবই একটা ভয়ের ব্যাপার হবে থাকাটা। ভূতের জন্য তার রুমের মাঝখানে পার্টিশন ডাজেন্ট ম্যাটার। তো যে কারণে ওই রুমটার আশেপাশের কয়েকটা রুমেও কেউ থাকত না। তো যেহেতু ঘটনা সেই রাতে আমার খুব স্পষ্ট মনে আছে। ওদিন আমার এক্সাম ছিল, আমার ফাইনাল এক্সাম ছিল একটা। আমার এক্সাম শেষ হবে, আমি ওটা পরে আসছি। তো আমার এক্সাম ছিল, আমার ওয়াইফও পড়াশোনা করছিল। ওদের মালয়েশিয়াতে তখন রাত। তখন আমার দিন। তো তার হঠাৎ রাতে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো সে তখন রাত আনুমানিক, ওর ওখানে তখন রাত আনুমানিক 1-1:30 এরকম হবে। সে রাত জেগে পড়াশোনা করতো। মোস্ট অফ দ্য রাত সে অলমোস্ট পড়েই ঘুমাতো, নামাজ পড়ে। তো সে ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। রুম থেকে বের হওয়ার পরে ওর মনে হলো যে ওর এক্স্যাক্টলি অপোজিট মাঠের অপর প্রান্তে যে হন্টেড রুমটা, ওইটা সামনে একটা কিছু মুভমেন্ট। তো ও তো মুভমেন্টটা দেখে শুরুতে ভাবলো হয়তো যে যেহেতু ওর রুমে অনেক আলো ছিল আর বাইরে যেহেতু প্রত্যেকটা রুমে সবাই ঘুমাচ্ছে, করিডোর অন্ধকার, সবকিছু অন্ধকার, হয়তো এই কারণে আলোর ডিফারেন্সেস এর কারণে তার কাছে মনে হয়েছে আর কি যে অপোজিট সাইডের মাঠের অপোজিট সাইডের যে রুমটা সেই রুমটাতে একটা মুভমেন্ট। দেন ও খুব বেশি পাত্তা দিল না। বাট যখনই সে তার ঘাড় ঘুরিয়ে সে আবার করিডোরে হাঁটতে থাকবে, আর সে রুম থেকে বের হয়ে বাম দিকে সোজা হাঁটলেই করিডোরের শেষ মাথা হচ্ছে তার ওয়াশরুম। তো সে করিড হাঁটতে থাকবে। এমন সময় হঠাৎ করে জাস্ট ওর মনে হলো যে ওর পায়ের নিচে খুব নরম কিছু একটা স্পর্শ সে পেল। সে আটকে উঠল। আটকে উঠার পরে সে আবছা আলোতে দেখল যে ওর একটা বিড়াল ছিল এবং বিড়ালটা ওপাশে পালাতে।
তো বিড়ালটা তার একটু দূরে গিয়ে সে খুব রাগ নিয়ে খুব ফিউরি নিয়ে তার দিকে আমার ওয়াইফের দিকে তাকিয়ে থাকে। যেভাবে বিড়াল রেগে গিয়ে গড় করে ওরকম করে গড় করছিল। তো টাইম মাই ওয়াইফ ও স্প্যাঙ্কিং। ফার্স্ট অফ অল ও শুরুতে পাত্তা দেয় নাই যে ওর অপোজিট রুমটাতে আমি হন্টেড রুমটার সামনে কোনো একটা মুভমেন্ট, সে ওটাকে পাত্তা দেয় না। উইথিন ফিউ সেকেন্ডস ওর পায়ের নিচে একটা বিড়াল চাপ খায় এবং বিড়ালটা ওদিকে তাকিয়ে থাকে। রাতের একটা ওরকম একটা মোমেন্টে আই মিন 1-3-2 অ্যারাউন্ড টাইমটাতে একটু ভয় পেয়ে যায়। কারণ স্টোরি তো আছেই, ও হোস্টেলে অনেক স্টোরি, মালয়েশিয়ার প্রত্যেকটা মনে হয় হোস্টেলে মনে হয় অনেক স্টোরি আছে। তো সে অনেক ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত হয়ে গিয়ে হঠাৎ করে সে কি মনে করে জানি সেই রুমটার দিকে আবার তাকালো। আমিন বিড়ালটা তো তার সামনেই ছিল, ওদিকে রাগ করে তাকিয়েছে। বাট ও কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার ওই রুমটার দিকে তাকালো। অ্যান্ড দেন যেটা দেখে সেটার জন্য সে কোনোদিন প্রস্তুত ছিল না। দুনিয়াতে কেউই ওটা দেখার জন্য প্রস্তুত থাকবে না। সে দেখে যে ওই রুমটার সামনে থেকে মানে এক্স্যাক্টলি একদম সোজা আর কি ওই রুমটার সামনে থেকে কিছু একটা ফ্লোট করে ওর দিকে এগিয়ে আসছে। ওটা একটা অবজেক্ট। তো আমার ওয়াইফ আমাকে তখন বলল যে সেটা একটা সাদা একটা কাইন্ড অফ ট্রান্সপারেন্ট একটা মানে সি থ্রু করা যায় এরকম একটা অবজেক্ট মানুষের শেপে ফ্লোট করে তার রুমের দিকে আই মিন তার দিকে ফ্লোট করে ভেসে আসছে, এগিয়ে আসছে। এবার তো তার তো ভেতরের সব হীন হয়ে গেছে, তার রক্তহীন হয়ে গেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল, প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেল। এবং সবচাইতে ভয়ের ব্যাপারটা যেটা সে আমাকে যেটা বলল যে ওই শেপটা দেখতে ক্যাসপারের মতো ট্রান্সপারেন্ট একটা হোয়াইটিশ একটা অবজেক্ট, যেটা থেকে সিথ্রু করা যায় কিন্তু খুব বিচ্ছিরি বিদঘুট একটা চেহারা। মিন সে অন্ধকারে খুব বেশি ক্লিনলি দেখতে পাচ্ছিল না, বাট যে যতটুকু দেখে বুঝলো যে আমরা ভূতের সিনেমাগুলোতে খুব বিচ্ছি যেরকম চেহারাগুলো দেখি ভূতের আই মিন সামথিং লাইক খুবই আনইউজুয়াল একটা চেহারা ওর দিকে এগিয়ে আসছে। অলমোস্ট মাঠ ক্রস করে হাফ ক্রস করে ফেলেছে মাঠটা, আর হাফওয়ে ক্রস করলে তার রুমের সামনে চলে আসবে। এবার তো সে তো অনেক বেশি ভয় পেয়ে গেল। সে সাথে আবার বিলটার দিকে তাকালো। এগুলো সব ঘটছে ধরেন কয়েক মিনিটের ব্যবধান। আমি ডিসক্রাইব করছি দেখে মনে হচ্ছে অনেক লম্বা, বাট আসলে এগুলো সবগুলো কয়েকটা মিলিসেকেন্ডের মধ্যেই এই দৃষ্টিগুলো এই অবজেক্টগুলো দৃশ্যমান হচ্ছিল। সে সাথে আবার করিডোর দিকে তাকালো। দেখো বিড়ালটা নেই মানে তো কোথাও নেই, কোনো চিহ্ন নেই বিড়ালের নাই। দেন ওর তো অলমোস্ট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা, ওর আর সাহস নাই, নড়ার শক্তি নাই। বাট সে সমস্ত শক্তি জোগাড় করে যে দোয়া কালাম ওর মনে আছে ওর কিছু একটা। পরে সে একদম দৌড় এসে তার রুমে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে তার রুমে তো আগে থেকে আলোচ বলছিল, সে সাথে তার রিডিং ল্যাম্পগুলো জ্বালিয়ে দিল। তার রুমমেটের রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে দিল, মানে তারা দুজন থাকতো রুমে। ওর রুমমেট ওই সময় চার্জ নিউ ইয়র্কের জন্য তার গ্রামের বাড়িতে গেছিল। ও মেয়েটা বাজেশন ছিল, তো ওর রুমমেটের রিডিং লাইনটাও জ্বালিয়ে দিল। মোটামুটি আরও যত বেশি আলো ফকফকা করে রাখা যায় যাতে সে কম হয়। আর দেন ও ওর ওই হোস্টেলে ওর আশেপাশের যে বান্ধবীরা থাকে অন্যান্য রুমে সেকে কল করার ট্রাই করতে থাকলো। সে সবাইকে কল দিচ্ছে কিন্তু কেউ কল ধরছে না। আর এর মাঝখানে যেটা হলো যে উইথিন কাপল অফ সেকেন্ডস ওর রুমের দরজাটার মধ্যে খুব জোরে আঘাত করা হচ্ছে, খুব জোরে শব্দ করে বাড়ি দেয়া হচ্ছে। আই মিন আমরা যেরকম প্রচণ্ড ফিউরি প্রচণ্ড এগ্রেশন নিয়ে যদি আমরা কোনো একটা দরজায় লাথি দেই বা আঘাত করি বা ঘুষি দেই খোলার জন্য কাইন্ড অফ ওরকম কনসিস্টেন্টলি কেউ দরজা ধাক্কা দিচ্ছে বাড়ি দিচ্ছে এরকম একটা শব্দ হচ্ছে দরজাটা কাঁপছে পর্যন্ত। তো শেষে তো ভয়ে আতঙ্কে শেষ, একদম অবস্থা খারাপ। মিনটাইম ওর ফ্রেন্ডদের কেউ ফোন করছে, কেউ ফোন ধরছিল না। আর সে কি করবে বুঝতে না পেরে সে সাথে করে তার ফোন থেকে মানে ইউটিউবে গিয়ে আয়াতুল কুরসি ছেড়ে দিয়ে খুব জোরে শব্দ করে ছেড়ে দিল। দেন সে যখন ছেড়ে দিল ইনস্ট্যান্টলি মানে ওর মাথায় যেটা আসলো সেটা হচ্ছে হয়তো যেহেতু এটা একটা স্ট্রং, আমাদের মুসলমানদের জন্য আয়াতুল কুরসি খুব একটা স্ট্রং একটা বিষয় যেটা আমরা এরকম বিপদে পড়লে শুনি বা পড়ি যাদের মুখস্থ আছে। তো সে খুব জোরে শব্দ করে ছেড়ে দিল যেন ওই অপশক্তিটা যেন তার থেকে দূরে থাকে। সে যে টাইমটাতে সেটা ছেড়ে দিল, ইনস্ট্যান্টলি দরজা ধাক্কানোটা বন্ধ হয়ে গেল টরিফ। আর সে তো তাও আতঙ্ক ভয়ে কান্নাকাটি, সে কি করবে সে কিছুই জানে না। লাইক শি ওয়াজ ফিলিং রিলি হেল্পলেস ওই মোমেন্টে। তার রুমমেট পর্যন্ত নাই। ইনফ্যাক্ট ওর আশেপাশের যে কয়েকটা রুম ওই রুমের মধ্যেও খুব বেশি মানুষজন নাই।
হয়তো দুই একজন আছে বা কার আছে সে নিজেও জানে না, কারণ সবাই ওয়ে চাইনিজ ভিউয়ার জন্য ছুটিতে যাচ্ছে এরকম। তো এ যখন ওর ফোন আয়াতুল চলতেছে বা ও রুমের মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছে, ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে, ওই মোমেন্টটাতে ও এতক্ষণ একটু আগে যাদেরকে ফোন করছিল তাদের মধ্যে থেকে ওর একটা বান্ধবী ওকে ফোন ব্যাক করে, যে ওই হোস্টেলের একদম দূরের একটা ব্লকে থাকে, বা মনে হয় ওই হোস্টেল একদম দূরের কোনো ব্লক এরকম কিছু একটা একটু ডিস্টেন্সে থাকে। তো ও ফোন ব্যাক করার পরে তখন আমার ওয়াইফ থাকে সবকিছু যতটা দ্রুত পারা যায় সব ভয়ে ভয়ে হয়ে কান্নাকাটি করে, মানে সবকিছু যত ফাস্ট বলা যায় সব বলার পরে বলল যে শি নিডস হেল্প, এবং ও বলল যে কাউকে নিয়ে এসে ওকে উদ্ধার করা হয়, কারণ সে রুম থেকে বেরোতে পারছে না। তো যে টাইমটাতে ওর ছবি ফোন করে ওকে ওই টাইমটাতে তো ওর সুরাটা তো বন্ধ হয়ে যায়, ওর ফোনের সুরাটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তার রুমের দরজাতে আবার আঘাত করতে শুরু করে। এবং এবার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুবই ইন্টারসেট আবার হচ্ছে, এবার নতুন কিছু অড হয় ওই আঘাতের সাথে। এবার কে একজন তরুণ সুরে একদম খুব একটা শর্ট একটা টোনে খুবই করে কান্না করছে, কান্না করে করে তার নাম ধরে ডাকছে। মনে হচ্ছে কেউ খুব ব্যথায় কাঁদলে তার নাম ধরে ডাকছে। সে তো আরও বেশি ভয় পেয়ে গেল, ইনস্ট্যান্টলি সে তার ফোন থেকে আবার সেই ঢুকে সুরাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে একটু আবার ওটা কমে গেল। ওর এনিমোর মিনটাইম ওর যে রুমমেটরা ছিল ওরাও আসতেছে। এখন ওদের আসতে যে সময়টা লাগে ওরা একটু দূরের ব্লকে ছিল দেখে, তো ওদের আসতে ধরেন গিভ চেক হয়তো 7-8 মিনিট লাগবে এরকম। ওদের আসার ওই মোমেন্টটার যে ডিফারেন্সটা, ওই মোমেন্টে আমারও এক্সাম শেষ হয়েছে, আমার এখানে তখন দিন ছিল, ওর ওখানে রাত ছিল, আমার এক্সাম শেষ হয়েছে, এক্সাম শেষ হলো, আমি জানি ও তো বাসায় আছে, রুমে আছে। তো আমি ওকে ফোন দিলাম, ভিডিও কল দিলাম। হ্যাঁ, আমি দেখি ওর রুমের মধ্যে অনেক আলো। বললাম যে কি ব্যাপার, সব এত রাতে সব কিছু এভাবে জ্বালিয়ে রাখছো কেন? তুমি কি ঘুমানোর প্ল্যান করছো নাকি কি তুমি ঘুমাও না? তো সে বলল যে সে আমাকে খুব ব্রিফলি বলল যে এই সিচুয়েশন এসব হয়েছে, ওর সাথে যত দ্রুত পারা যায় সে আমাকে বিয়ে করল, ব্রিফ করল। ও আমাকে ব্রিফ করতে করতে যেটা হলো, হঠাৎ করে ও আমি ভিডিও কলে ছিলাম, এত আমাদের যে ভিডিও কলের যে স্ক্রিনটা এটা হঠাৎ করে নাইট ভিশনের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। এমন না যে আমরা কেউ নাইট ভিশন অন করেছি, আই ডোন্ট নো আইফোনে কি হয় ভিডিও কলে ভিশন অন করা যায় কিনা, আইডিয়া আমি করি নাই ইন্টেনশনালি, ওর তো করার প্রশ্নই আসে না। কিন্তু অল অফ সাডেন আমাদের ভিডিও করার স্ক্রিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। আমি তাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছি ফোনে, সে আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছে ফোনে। ইনফ্যাক্ট আমি যখন এই কথাটা বলছি, আই ক্যান ইজিলি রিকল সেম টাইম সেম সিচুয়েশন, এভরি টাইম আই রিকল আই গেট সেম ওল্ড গুজবাম্প। এটা একটা দৃশ্য ছিল আমার জন্য। দেন ও তো আরও বেশি ভয় পেয়ে যায়, ও চিৎকার করছে যে তুমি কেন সাদা কালো হয়ে গেলা, তুমি কেন সাদা কালো হয়ে গেলা, আমার ফোনে ঢুকে গেছে, এটা আমার ফোনে ঢুকে গেছে, এটা এসব বলে সে চিৎকার করছে। আমি বললাম যে কাম ডাউন, কিছু একটা হয়েছে, হয়তো একটা গ্লিচ, হয়তো ফোনের সমস্যা, কোনো না কিছু একটা হয়েছে, প্যানিক করার কিছু নাই, কাম ডাউন। আমি ওকে সব কথা বলছিলাম, সেম টাইম আই ওয়াজ অলসো টেরিফাইড। আমি কেন টেরিফাইড ছিলাম? কারণ আমার এখানে দিনের বেলা সাদা কালো হওয়ার কোনো প্রশ্নই আসে না, নাইট ভিশন অন হওয়ার কোনো কারণই নাই, বা আমি নিজে ইন্টেনশনালি করি নাই, সেও করে নাই। আর তার চাইতে বড় কথা, আমি দেখতে পাচ্ছি তার চোখগুলো একদম টকটকে লাল এজেন্ট, চোখ উঠার পরে খুব ভয়ঙ্কর রকম লাল হয়ে যায় না চোখগুলো, এরকম লাল, তার সবকিছু সাদা কালো, তার চুল, চেহারা, তার মুখ, তার সবকিছু সাদা কালো দেখাচ্ছে, শুধুমাত্র তার চোখগুলো লাল। আমি ভয়ে আমার তখন গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে যায়, কিন্তু আমি ওকে বুঝতে দিতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছি যে ও যেন একটু সাহস পায়। আমি বলছি যে দেখো, ওদের যে রেসিডেন্সিয়াল টিচার থাকে হোস্টেলে, ওদের প্রক্টর বা যে থাকে হোস্টেলে, একটা টিচার থাকে, রেসিডেন্সিয়াল টিচার মেয়েদের দেখাশোনা করার জন্য। তো আমি বললাম যে দেখো, তোমাদের সুপারভাইজার আসছে, হোস্টেল সুপারভাইজার আসছে, একটু ওয়েট করো। আমি ফোনে আছি, টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, আইম হায়ার। আমি ওকে সব কথা বলছি, সে কান্না করছে, তার আই ও ফিলিং, ও আমি মন জানি স্ক্রিন, আমি তাকে দেখছিলাম আই ডোটি এবং কি ওস লুকিং, কারণ সে বলছে তোমার চোখগুলো এখানে ভয়ঙ্কর লাল দেখাচ্ছে। দ্যাট মিন্স ও আমাকে, আমি ওকে যেভাবে দেখছি ও আমাকে সেম টু সেম দেখছে। আমার চোখ লাল, বাকি সব কিছু সাদা কালো। আমার তো প্যানিক খুব ছিল দিনের বেলা।
আমার আশেপাশে আমার আমার ক্লাসমেটস আমার সবাই এত লোকজন আশেপাশে একটু দূরের যার মানে একটু আশেপাশে সারাউন্ডিংস ওর কথা চিন্তা করে আই ফিল সো ব্যাড ফর থিং দেন ওর অলমোস্ট সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা বা এরকম ও ফোনের দিকে তাকাতে পারছে না আবার ফোন কাটতেও পারছে না বিকজ আমি ফোনে আছি একটা সাহসের ব্যাপার আলহামদুলিল্লাহ ওর এসবের মাঝখানে ওই সময়টার ওর বান্ধবীটা হোস্টেল সুপারভাইজার ক্লাস যে যারা থাকে হোস্টেলে ওদেরকে নিয়ে আরও দুই একজনকে নিয়ে ওর রুমে আসে রুমে এসে দরজা নক করে ওকে ডাকতে থাকে তো ফার্স্টে ভয় পাচ্ছিল মনে হচ্ছিল সেম জিনিসটা আবার হয়তো নক করছে আবার ডিস্টার্ব করছে এরকম তো পরে যখন ওরা আবার ফোনে দিচ্ছে দেন রিয়ালাইজ করে যে ঠিক আছে না ওরা আসছে আমাকে বলল যে ওরা আসছে না ভয়ের কিছু নাই ওরাকে স্কট করে নিয়ে গেল স্কট করে নিয়ে যাওয়ার পরে ওকে বলা হলো যে তুমি ফর টুনাইট তুমি তোমার ফ্রেন্ডের সাথে থাকো তোমার বান্ধবীর সাথে থাকো আর ওর বান্ধবীর যে রুমটা ছিল ধরেন ৫-৬ জন মেয়ে থাকে এরকম একটু বড় এই বাগ বেডগুলা দেয়া তো ওরকম রুম ও ভাবল যে আচ্ছা ঠিক আছে ওগুলো তো কি বলেন রুমগুলো অনেকগুলো মানুষ থাকে কে বান্ধবে তো এটলিস্ট লোকজন থাকলে হয়তো এই জিনিসগুলো আমাকে কোনো ডিস্টার্ব করবে না দেন সে বান্ধবীর সাথে গেল তো বান্ধবীর সাথে গেল ভয় পাচ্ছিল কান্নাকাটি করছিল এসব সিচুয়েশন মাঝখানে আমার সাথে কথা বলল ও প্যারেন্টসদেরকে বলল ওরাও ভয় পাচ্ছে দেন এসব করতে করতে ওর ওখানে তখন রাতের 3:30-4টা বেজে যায় 3:30টার মতো বেজে যায় তারপরে সে ঘুমাতে চলে গেল আমি আমার ক্লাসে ব্যাক করলাম আমার যে কাজ ছিল কাজে ব্যাক করলাম মনে না ক্লাস ছিল আমি ওর রেগুলার রুটিনে ব্যাক করলাম তো ব্যাক করার পরে আচ্ছা ঠিক আছে ও শুয়ে পড়ল ওই ঘটনাগুলো এইখানেই শেষ হয়ে গেলেও মানে বিশেষগুলো সমাধান হয়ে যেত বা সমাধান আনগুলো সলভ হয়ে যেত কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে সে তার চোখ লেগে আসে সে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে তার মনে হলো যে ওই রুমটাতে অনেক কুয়াশা এখন ওর কি ওমর সে কে তখন ঘুমিয়ে গিয়েছিল অলরেডি মানে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখছিল নাকি সে কি আসলে জেগে থেকে দেখছিল সে সেটা রিকল করতে পারে নাই সে এখনও সেটা রিকলতে পারে না তো তার মনে হলো যে অনেকগুলো কুয়াশা একটা ব্যবসা গন্ধ রুমের মধ্যে সে একটু মাথা ঘুরিয়ে দেখে যে আশেপাশে তার রুমে কেউ নাই বলতে সে যে রুমে শুয়েছে তার বান্ধবীর রুমে ওই রুমটাও ওর কাছে ফ্যামিলিয়ার মনে হচ্ছে না ওইখানে কোনো বেডস নাই ওখানে কোনো লোকজন নাই কিচ্ছু নাই সে একলা একটা রুমে সেন্ট্রালে শুয়ে আছে একটা বেডের মধ্যে এবং চারপাশে কুয়াশা হতে পারে সে তার আসলে প্যারালাইসিস হচ্ছিল বা কিছু একটা এরকম বাটশি ও স্প্যানকিং শি ওয়াজ ইন সিচুয়েশন অ্যান্ড দেন ওর মনে হলো যে ওর রুমের ঠিক ওর ফেসের ঠিক পাশে কেউ একজন হাঁটু গেড়ে বসে আছে ও বিছানায় শুয়েছে ওর ফেসের ঠিক পাশে কেউ একজন হাঁটু গেড়ে বসে আছে ও জাস্ট একটু মাথা ঘুরিয়ে দেখেছে যে বিনটা ফ্লোট করে ওর দিকে এগিয়ে আসছিল ওই হন্টেড রুমটা থেকে ওই পিনটা ওর মাথার কয়েক ইঞ্চি দূরে ওর মুখের কয়েক ইঞ্চি দূরে হাঁটু করে বসে দিকে তাকিয়ে আছে এবং খুব বিচিরিভাবে হাসছে ও আর পারেনি ও এতক্ষণ পর্যন্ত খুবই স্ট্রং একটা মেয়ে কিন্তু এ সারা রাতের যুদ্ধের পরে ওই মোমেন্টটাতে সে দৌড়াতে পারে নাই তার সে আনকনসাস হয়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে এখন সে জ্ঞান হারিয়ে ফেলে সকালবেলা ওর বান্ধবীরা সবাই ক্লাসে যাওয়ার জন্য বা রেগুলার রুটিন লাইফে ব্যাক করার সবাই রেডি হচ্ছে কিন্তু দেখে যে ও ঘুম থেকে উঠছে না সে নড়াচড়াও করছে না এবং তার চোখ বন্ধ কিন্তু হালকা করে তার অনেক সময় হয় না যে চোখ পুরোপুরি বন্ধ হয় না কিন্তু হালকা আধা খোলা রেখে আমরা ঘুমাই বা এরকম কিছু মানুষের ক্ষেত্রে ঘটে এরকম করে হালকা খোলা রেখে মুখটা হা হয়ে আছে মানে ওর বান্ধবীর কাছে মনে হয়েছে যে ওটা একটা ন্যাচারাল ওয়ে অফ স্লিপিং না দেন সে ওকে ডাকতে আসে যে ক্লাস আছে কিনা বা চেক করার জন্য যে আমরা চলে যাচ্ছি বা কিছু একটা ইনফর্ম করার জন্য তো ওকে ডাকতে আসে যে উঠো কিন্তু আমার ওয়াইফ তখন উঠে না সে উঠেই না তো উঠে না তাকে ধাক্কানো হয় তাকে উঠে তুলে বসিয়ে দেওয়া হয় সে তাও তার ঘুম ভাঙছেই না লিটারালি তো এই সিচুয়েশনে এরা তো আরও ভয় পেয়ে যায় মেয়েদের ভয় আতঙ্কের সাথে তো কান্নাকাটি শুরু হয়ে যায় একটা সিচুয়েশন হয়ে গেল ওই ব্লকটাতে ওই মুহূর্তে তো সাথে আবার হোস্টেল সুপারভাইজারকে জানানো তো দিনের বেলা যে হোস্টেল সুপারভাইজার থাকেন তিনি অনেক ধার্মিক একজন মানুষ সবসময় মালয়েশিয়া নর্মালি এমনিই ধার্মিক হয় আমাদের দেশের মানুষের মধ্যে তো উনি এসে তো ওর কানে অনেকগুলো দোয়া সুরা পড়তে থাকেন পড়তে একটা সময় আমার ওয়াইফের জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার পরে সে পর আমাকে যেটা বলল যে ও শুধু একটা লাইন ওর মনে হয়েছে যে সে তার ঘুমের মধ্যে কেউ তাকে বলল যে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং এটা শোনার পরে সে ঘুম থেকে উঠেছে কিন্তু ওই হোস্টেল সুপারভাইজার নাকি অনেকক্ষণ ধরে 2030 মিনিট ধরে নাকি সব দোয়া পড়ে যাচ্ছে
ওকে এবার ধাক্কা দিচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে, তুলে দিচ্ছে, কিন্তু সে উঠছে না। এই অবস্থা। তো বাঘ ওপরে যেটা বলল যে ওই একটা লাইন তার মাথার মধ্যে ঘুরছিল। দেন ওর মনে হলো যে সে উঠে যেতে হবে। দেন সে উঠে গেল। তো এই ঘটনার এতটাই ট্রমা তাকে দিয়েছিল যে সে অনেকদিন পর্যন্ত প্রত্যেকটা ঘটনা আমি যেভাবে গুছিয়ে বললাম সেভাবে গুছিয়ে মনে পর্যন্ত করতে পারছে না। অনেকদিন সময় লেগেছে তাকে ওখান থেকে রিকভার করতে, ওই মেন্টাল স্টেট থেকে রিকভার করতে। তার ওই দিনই তার বাবা আসেন, এসে তাকে বাংলাদেশে নিয়ে যান। নিয়ে গিয়ে তাকে সাইকিয়াট্রি দেখানো হয়, হুজুর দেখানো হয়, অনেক কিছু করা হয়, অনেক অনেক প্রসেসে। ও অনেকদিন নাইটমেয়ার। আর ও সারারাত ঘুমাতো না, ভয়ে সারাক্ষণ রুমে লাইট জ্বালিয়ে রাখত। তার আশেপাশে মানুষজন থাকতে হতো। খুব খুব ট্রামাটাইজড একটা সিচুয়েশনে সে অনেকদিন ছিল। আর ফ্যামিলি সাপোর্ট তো ছিল অফকোর্স, কিন্তু তার অনেকদিন লেগেছে ওই ট্রামাটা থেকে রিকভার করতে। অনেক কাউন্সেলিং এর প্রয়োজন হয়েছে। আমাদের রিলিজিয়াস টিচারদের কাছে যাওয়া, অনেকবার যাওয়া আসা করতে হয়েছে। আমাদেরকে সাইকিয়াট্রিকদের কাছে যাওয়া আসা করতে হয়েছে, কম্বিনেশন করতে হয়েছে সবকিছু। অ্যান্ড আলহামদুলিল্লাহ একটা সময় সে রিকভার করে গেল। আলহামদুলিল্লাহ এখন সে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ এরপর থেকে আর ও কোনো ধরনের সিচুয়েশনই ফেস করে না, কোনো কিছুই ফেস করে না। কিন্তু যতবারই ওই মোমেন্টগুলো, এখন আমরা যখন গল্প করে মোমেন্টগুলো মাঝে মাঝে বন্ধুদেরকে ডিনার টেবিলে শেয়ার করি বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করি, কথাগুলো বলি, আমাদের এখনও হয় মানে আমি তো ওরটা জানি না, ওরটা ও বলতে পারবে। কিন্তু আমার ওই দৃশ্যের মধ্যে আমার স্মৃতিগুলো আটকে আছে যে আমি একটা স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, ভিডিও কল, এবং আমি দেখতে পাচ্ছি সাদা কালো একটা ইমেজ আমার ওয়াইফের, এবং তার চোখগুলো প্রচণ্ড লাল। তো এই হচ্ছে আমার প্রথম ঘটনা আপনাকে পাঠানো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে না থাকে আমি ক্ষমা প্রার্থী। আমার কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না, আমি খুব বেশি ভেবেচিনি তো গল্প বলা শুরু করেছে এরকম। আমার মনে হয়েছে যে যেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলা, সো খুব বেশি কঠিন হবে না। কিন্তু মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে এভাবে বলাটা একটা বিশাল একটা টাফ ব্যাপার। যারা খুব সুন্দর গুছিয়ে গল্প বলতে পারেন তাদেরকে আমার পক্ষ থেকে সাধুবাদ। এটা একটা হিউজ একটা স্কিল, যেটা আমি আজকে মনে হয়েছে আমার মতো একদমই নেই। সো আমার ভুল ত্রুটি ক্ষমা সুদার দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই বিপদের সময় আল্লাহকে স্মরণ করবেন। আসসালামু আলাইকুম। মিউজিক স্পিটার থমিটার মিউজিক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, এবং এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, কারণ এই ঘটনাটি পাঠিয়েছেন সিফাত আলম। তিনি খুব চমৎকার ঘটনা পাঠান। সবসময় তার ঘটনাগুলো একটু অন্যরকমই হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোট সিফাত আলম লিখছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমার পরিচিত এক আপু আমার সাথে শেয়ার করেছেন। ঘটনাটি মূলত আপুর বান্ধবীর সাথে ঘটা। আপুর বান্ধবীর নাম মরিয়ম। আমি ঘটনাটি মরিয়ম আপুর ভাষাতেই উপস্থাপন করছি। ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি মরিয়ম আপুর ঘটনা। আমার ঘটনাটি আমি কলেজে পড়া অবস্থায় আমার সাথে ঘটে। আমি নিয়মিত বাকি 28টা সাধারণ মেয়েদের মতোই কলেজে যেতাম। বাকি সব মেয়েদের মতোই আমার জীবনটা ছিল সুন্দর সাধারণ, আর চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে একটা স্বপ্ন। আমার কলেজে আমার বাসা থেকে কিছুটা কাছেই ছিল, বিধায় আমি পায়ে হেঁটে কলেজে যেতাম। আমার মহল্লায় আমার কয়েকজন বান্ধবী ছিল যারা আমার সঙ্গেই কলেজে যেত এবং ফিরে আসত। প্রতিদিনের মতোই একদিন আমরা কলেজ থেকে ক্লাস শেষ করে বাসায় ফিরছি। কলেজ থেকে আসার সময় একটি 3 রাস্তার মোড় পড়ত। সেখানে আমি দূর থেকে একটা ছাগলকে শুয়ে থাকতে দেখি। তার দিকে নজর পড়তেই আমি খেয়াল করলাম তার মধ্যে কোনো নড়াচড়া নেই। দেখে মনে হচ্ছে সে মৃত। কিন্তু আমি ভাবলাম মানুষ কেন রাস্তার উপর এভাবে মৃত পশুদের ফেলে রাখবে। যদিও আমি নিশ্চিত ছিলাম না ছাগলটি আসলেই মৃত নাকি তার শ্বাস-প্রশ্বাস চলছে। আমি নিশ্চিত হওয়ার জন্য ছাগলটির কাছে গেলাম। তার মাথায় হাত দিয়ে আমি কিঞ্চিত নাড়াচাড়া করলাম। তার শরীর নিথরভাবেই পড়ে রইল। আমি তাকে বেশ জোরে একটা ধাক্কা দিলাম। আসলে আমার বরাবরই পশু পাখির জন্য
মনে অনেক মায়া কাজ করে। আমার এক বান্ধবী আমাকে এ কাজে বাধা দিল এবং বলল, এখান থেকে চল। কান্নাকার ছাগল কিভাবে মরে গেছে আমরা জানি না। কোনো জটিল রোগে মরে গিয়ে থাকতে পারে। এর থেকে আমাদেরও রোগ হতে পারে। রাস্তায় পড়ে থাকা মৃত্যু এভাবে হাত দিয়ে ধরা ঠিক না। আমি আমার বান্ধবীর কথা উপেক্ষা করে আরও কিছুটা সময় ছাগলটিকে পরীক্ষা করলাম। আসলে যতক্ষণ পর্যন্ত কারো সাথে কিছু না হবে ততক্ষণ কেউ কারো কথায় গ্রাহ্য করে না। আমার ক্ষেত্রেও এ ব্যতিক্রম হল না। আমি নিশ্চিত হওয়ার পর ছাগলটাকে সাইডে ফেলে দিয়ে বাড়ি চলে এলাম। সেদিন রাত 1-2টা হবে। সারাদিনের ধোগল ছেড়ে ফেলবার জন্য আমি বেশ প্রশান্তিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো আমাদের বাসার গলি থেকে অনেকগুলো ছাগলের আওয়াজ আসছে। মনে হচ্ছে যেন অনেকগুলো ছাগল একসাথে ডাকছে। আমি অবাক হয়ে ভাবলাম, আমাদের গলিতে হুট করে এত ছাগল আসবে কোত্থেকে? পরে চিন্তা করলাম হয়তো আশেপাশের বাড়ির কোনো ছাগল তারা কিনে নিয়ে এসেছে, তারাই আওয়াজ করছে। 7-5 না ভেবে আমি আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু সারা রাত আমার ঘুম হলো না। বিরক্ত হয়ে আমি কানের উপর বালিশ দিয়ে কোনো রকমের রাতটা পার করলাম। সকালে যখন ঘুম ভাঙল তখন আমার শরীর কেন জানি না একটা অস্বস্তিতে ভরে গেছে। আমার গা বেশ গরম ছিল এবং মনে হচ্ছিল আমার জ্বর এসেছে। আমি সেদিন আর কলেজে গেলাম না। আম্মু আমাকে আরাম করতে বললেন। আমি এখানে কিছু তথ্য দিতে চাই যা হয়তো আমার ঘটনার সুবিধা দেওয়া উচিত ছিল। আমার পরিবার বলতে আমার মা আর আমি বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে গেছে। এই ঘটনা প্রায় 2 বছর আগে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে অন্য শহরে থাকেন। যাই হোক, দুপুরে খাবার খেয়ে আমি টিভি রুমে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ করেই আবার আমি সেই ছাগলের আওয়াজ শুনতে পেলাম। বাড়িতে তখন আমি একা। আমার মা একজন কলেজ শিক্ষিকা। তিনি আমার জন্য খাবার রান্না করেই কলেজে চলে গিয়েছেন। কাউকে এই আওয়াজের ব্যাপারে জিজ্ঞাসা করব তার কোনো উপায় নেই। আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম এই শব্দ কোথা থেকে আসছে। শব্দগুলো অনুসরণ করে কিছু দূর যাবার পর আমার মনে হলো এই শব্দ আমাদের বাড়ির পেছন দিক থেকে আসছে। আমি পেছনের গলিতে গিয়ে শব্দটা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করলাম। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আমার কানে এই শব্দটা আসছে না। তবুও আমি কিছুক্ষণ অপেক্ষা করে শব্দটা শোনার চেষ্টা করছিলাম। ভাবছিলাম হয়তো শব্দটা পাশের বাড়ি থেকে আসছে। কিন্তু যখন আমি বাইরে গিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করলাম তখন শব্দটা বেমালুম গায়েব হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি মনে মনে ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। আমি আবার ভেতরে এসে নিজের মতো টিভি দেখতে লাগলাম। হঠাৎ আমার খেয়াল হলো রান্নাঘরে কেউ একজন আছে, কারণ রান্নাঘর থেকে থালা বাসনের ঠনঠন আওয়াজ আসছিল। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম আম্মু তো রান্না করে কলেজে গেছেন। বাসায় আমি আর আম্মু ছাড়া আর কেউ নেই। তাহলে রান্নাঘরে কি হতে পারে? ধীরে ধীরে থালা বাসনের আওয়াজ বাড়তে লাগল। দিনের বেলায়ও ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি ভীত অবস্থায় রান্নাঘরের দিকে এগোতে লাগলাম, কিন্তু সেখানে পৌঁছে আমি কাউকে দেখতে পেলাম না। এভাবে সারাটা সময় অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছিল আমার সাথে, আর আমি এসবের মধ্যে কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুরের দিকে আমার গায়ে জ্বর এলো। বিকেলের দিকে আম্মু বাসায় ফিরে এলেন। আমার অবস্থা দেখে তিনি ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ডাক্তার এসে কিছুটা সময় আমার অবস্থা পর্যবেক্ষণ করে আমাকে ওষুধ দিলেন। এদিকে আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, আর অন্যদিকে 5 দিন পর আমার ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার আগের এক রাতের কথা। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তখন রাত 8:00টা মতো বাজে। পড়তে পড়তে আমার চোখ লেগে এসেছে। হঠাৎ আমার ঘরে কিছু একটা আওয়াজ শুনে আমার চোখ খুলে গেল। আমি কাঁচা ঘুম থেকে উঠে আমার পেছনের দিকে তাকালাম। আমি দেখলাম আমার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন মানুষ যে আমার রুমের জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখগুলো ছিল বেশ বড় বড়। তার মাথায় কোনো চুল ছিল না। তাকে দেখে আমি ভয়ে হাঁপাতে শুরু করলাম। আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না, এবং আমি শুধু তার দিকেই মূর্তির মতো ঠায় তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ সে আমার সামনে থেকে গায়েব হয়ে গেল। আমার সামনে থেকে গায়েব হওয়া মাত্রই আমি যেন হুঁশ ফিরে পেলাম এবং চেয়ার থেকে উঠে এক দৌড়ে আম্মুর রুমে চলে গেলাম। আম্মুর রুমে গিয়ে আমি আম্মুকে সবকিছু জানালাম।
কিন্তু আমার কথা শুনে আম্মু উল্টো আমাকেই বকাঝকা করতে লাগলেন। আম্মু বললেন, তুমি সারাদিন টিভিতে সমস্ত ভূতের প্রোগ্রাম দেখো, এজন্যই সেই একই জিনিস তোমার স্বপ্নে এসে তোমাকে ভয় দেখায়। আমি তাকে বললাম, আমি আমার রুমে আসলেই একজন মানুষকে দেখেছি। কিন্তু আম্মু কিছুতেই আমার কথায় কর্ণপাত করলেন না। তিনি শুধু বললেন, আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছি। আমার জন্য আম্মুর এই আচরণ আসলে খুবই হতাশাজনক ব্যাপার ছিল। এরপর কিছুদিন এসব চলতে চলতেই কেটে যায়। তখনও আমার সাথে বাড়িতে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। আম্মুকে অনেকবার এসব স্বপ্নের কথা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার কথা একদমই সিরিয়াসলি নিচ্ছিলেন না। কিছুদিন পর পরীক্ষা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। আমার শরীর তেমন ভালো ছিল না। আমার বান্ধবীরা কলেজে পরীক্ষা দেবার পর প্রশ্ন উত্তর মেলাতে ব্যস্ত হয়ে পড়ে। আমার শরীর ভালো না থাকায় আমি একাই বাড়ি ফিরছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে সেই দিনের মতো আজও একটি কালো ছাগল মরে পড়ে আছে। এবার আমি তাকে দেখে বেশ ভালো রকমের ভয় পাই, বিধায় তাকে হাত দিয়ে স্পর্শ করিনি। সে রাস্তা দিয়ে না গিয়ে আমি অন্য গলিতে ঢুকে পড়ি। সেখান দিয়ে আমার বাসা যাওয়া যায়। এই গলির ভেতর দিয়ে যাবার সময় আমি আরও ভয়ঙ্কর কিছু দেখি। আমি দেখি এক মহিলা মৃত অবস্থায় গলির এক কোণে পড়ে আছে। তাকে দেখে আমার প্রচণ্ড ভয় লাগে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করি। না, সেই কান্না শিশু বাচ্চাদের মতো ছিল না। আমি ভয়ে কান্না করছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আবার আমি সেই গলি দিয়ে না গিয়ে অন্য গলিতে ঢুকি। এইভাবে আমি 3টা গলি পার হলাম, কিন্তু প্রতি গলিতেই আমি সেই মহিলা নয়তো সেই মৃত ছাগলটিকে দেখতে পেলাম। আমি এরপর চোখ বন্ধ করে বাড়ির দিকে দৌড় লাগালাম। কতক্ষণ কিভাবে কোনো দিকে দৌড়িয়েছি আমি জানি না। চোখ খুলে দেখি আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। আম্মু ভেতর থেকে আমাকে দেখে ভয় পেয়ে গেলেন এবং নামাজ বাদ দিয়ে তিনি দৌড়ে আমার দিকে এলেন। তিনি ভাবলেন হয়তো কোনো বদমাশ ছেলে আমার পেছনে লেগেছে, কেননা আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম। ভিতরে এসে আমি সোফায় শুয়ে পড়লাম। আম্মু আমাকে পানি এনে দিলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন সব ঠিক আছে কিনা। তখন আমি আম্মুকে পুরো ঘটনা খুলে বললাম। আমার কথা এবার আর আম্মু ফেলতে পারলেন না। তিনি বিশ্বাস করলেন আসলেই হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটেছে। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, কারণ আজ আম্মু কলেজ থেকে ছুটি নিয়েছিলেন এবং বাড়িতেই ছিলেন। কলেজ থেকে ফিরে না এলে সাধারণত আমাকে একাই থাকতে হয়। আজ আম্মু না থাকলে আমার কি হতো আল্লাহ জানেন। আম্মুকে দেখেই আমার দেহে আমি প্রাণ ফিরে পেয়েছিলাম এবং আম্মু সোফায় আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম আর মারাত্মক এক বাজে স্বপ্ন দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম। আম্মু আমার পাশেই ছিলেন। আমি তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। আম্মু কি হয়েছে জিজ্ঞাসা করলে আমি আম্মুকে শুধু আমার স্বপ্নের কথা জানালাম। আমি দেখলাম আমার আশেপাশে অনেক মানুষ যাদের শরীর তো মানুষের মতো কিন্তু মাথাটা ছাগলের, তারা সবাই আমার উপর আক্রমণ করতে আমার দিকে তেড়ে আসছে। আমার দিকে এগোতে এগোতে তাদের চেহারা আরও বিভৎস হয়ে যায়। তাদের গলা থেকে ক্রমাগত গাজারা বের হচ্ছিল দেখে মনে হচ্ছিল কেউ তাদের মাথা কেটে সেলাই করে সেই স্থানে ছাগলের মাথা বসিয়ে দিয়েছে। আমি আম্মুকে স্বপ্নের কথা বলার পরও আবার কাঁদতে শুরু করলাম। আমি আম্মুকে অনুরোধ করেছিলাম, আম্মু আমাকে আল্লাহর ওয়াস্তে এই সমস্যা থেকে মুক্তি দাও। সেদিন রাতে আম্মু আমার রুমেই ঘুমালেন। পরদিন আমার পরীক্ষা ছিল। আমার শরীর ভালো ছিল না এবং আমি সেই কারণে পরীক্ষা দিতে পারিনি। আমাকে পরীক্ষায় অনুপস্থিত দেখে আমার কয়েকজন বান্ধবী আমাকে দেখতে এল। আমার অবস্থা দেখে তারা জিজ্ঞেস করল, কিরে মরিয়ম, তুই আজ পরীক্ষা দিতে এলি না যে? তোকে এরকম শুকন শুকন লাগছে কেন? কি হয়েছে? আমি তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম। আমার এক বান্ধবী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোকে আমি সেদিনই বলেছিলাম রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত দিস না, স্পেশালি মৃত কোনো জানোয়ার। এই কথাটা তোকে আমি এমনি বলিনি। আমার এক চাচা 3 রাস্তার মোড়ে পড়ে থাকা একটা লেবু হাত দিয়ে ধরেছিলেন। এরপর থেকেই তিনি সবার থেকে আলাদা হতে শুরু করেন। তার জীবনটা যেন কোথায় গিয়ে আটকে যায়। শেষমেশ তিনি মারা যান। তাকে অনেক কবিরাজ, হুজুর, পীরফির দেখানো হয়েছিল, কিন্তু সবাই বলেছিল রাস্তায় সেই লেবুকেও জাদু করে রাখা হয়েছিল। সেই জাদুতে আমার চাচা আক্রান্ত হন এবং মারা যান। তার শরীরে খারাপ কিছুর অস্তিত্ব ছিল।
আমি তার কাছে জানতে চাইলাম আসলে তার শরীরে কিসের উপস্থিতি ছিল। তখন আমার বান্ধবী বলল, শয়তান। তার শরীর শয়তানের কবজায় ছিল। চাচা কাউকে চিনতে পারতেন না। বেশিরভাগ সময় এমনই ঘটত। আর যখন চিনতে পারতেন তখন শুধু কান্না করতেন আর বলতেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাবে। আর আচার আচরণ একেবারেই পাল্টে যায়। মনে হচ্ছিল সে আর আগের ব্যক্তি নয়, দুজন আলাদা কোনো ব্যক্তি। এসবের পেছনে কালো জাদুকরদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তারা লেবু বা মৃত পশুর উপর জাদু করে এবং সেসব রাস্তায় ফেলে রাখে যাতে শিকার ধরতে পারে। ঠিক যেভাবে বর্ষিরা গায়ে টোপ লাগিয়ে মাছ ধরা হয়। আর যারা এই জাদু দ্বারা আক্রান্ত হয় তাদের জীবন সেই জাদুকরের হাতেই জিতবে। আমার বান্ধবীর কথা শুনে আমারও মনে পড়ে গেল সেই মৃত ছাগল স্পর্শ করার কথা। ওইসব না বললে হয়তো আমি পুরো বিশ্বাসটি বেমালুম ভুলেই যেতাম। অন্যদিকে আমার বান্ধবী যা বলল তা শুনে ভয়ে আমার শরীর থেকে আত্মা বের হয়ে যাওয়ার আশা। তাহলে কি আমার জীবনটাও কোনো জাদুকরের হাতে চলে গিয়েছে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। হিতাহিত জ্ঞান হয়তো আমি হারিয়ে ফেলেছিলাম। আমার কানে বারবার আমার বান্ধবীর কথাগুলো বাজছিল। আমার বিশ্বাস ছিল সত্যিই আমার সাথে তার চাচার মতোই কিছু একটা ঘটেছে। আমি কখনো গোসল করতে গিয়ে, কখনো পড়তে গিয়ে বা কখনো খেতে গিয়ে আমার চারপাশের ছাগলের আওয়াজ পেতাম। আর এসব কারণে আমার পড়ালেখাও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরীক্ষাগুলো খারাপ হচ্ছিল, কারণ আমার পড়ার প্রতি কোনো মনোযোগই ছিল না। প্রতিটি সময় মনে হচ্ছিল কেউ হয়তো আমার উপরে নজর রাখছে। আমার জীবন অন্যের হাতে বন্দী। আমি ভয় পাচ্ছিলাম, প্রচণ্ড ভয়। একদিন দুপুরে আমি খাবার খাচ্ছিলাম। আম্মু কলেজে ছিলেন। হঠাৎ মনে হলো যেন বাড়ির পাশ থেকে অনেকগুলো ছাগলের আওয়াজ আসছে। আমি মনোযোগ দিয়ে সেই আওয়াজ শুনছিলাম। তারপর হঠাৎ দরজার লক খোলার আওয়াজ পেলাম। বাড়ির সব দরজা আপনা আপনি খুলে গেল, কিন্তু বাড়ির দরজা আমি নিজ হাতে ভেতর থেকে বন্ধ করেছিলাম, যা নিজ থেকে খোলা কোনোভাবেই সম্ভব নয়। দরজা খোলার আওয়াজ শুনে আমার হাত থেকে খাবারের প্লেট মেঝেতে পড়ে গেল। এসবের মধ্যেই আমার দিন কেটে যাচ্ছিল। আম্মু আমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন। তিনি আমাকে সাইকিয়াট্রিস্ট দেখান, কিন্তু কোনো লাভ হয় না। ঘুমাতে ঘুমাতে আমার চোখের নিচে কালি পড়ে যায়। তখন আমাকে দেখে যে কারণে মনে হতো আমি হয়তো অনেক বছর ধরে অসুস্থ। আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমাকে নানা ধরনের ওষুধ দিতেন, কিন্তু সেগুলোর কোনো প্রভাব আমার উপরে পড়ত না। বরং দিন দিন আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত। একদিন আমি নিজের রুমে শুয়েছিলাম। সময়টা সম্ভবত দুপুরের সময়। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। আম্মু কলেজে চলে গিয়েছিলেন, সেই বেচারি আর কতদিনই বা ছুটি নিতে পারেন। অনেকদিন ঘুম না হওয়ায় আমি সেদিন ঘুমিয়ে পড়ি। ঘুমোতে ঘুমোতে আমি অনুভব করলাম যেন আমার কোমরের উপর অনেক ভারী একটা কিছু পড়েছে এবং আমি বিছানার দুশু ছিঁড়ে তার মধ্যে ঢুকে যাচ্ছিলাম। দেখতে পারছিলাম না আমার উপরে কে বসে আছে। আমি প্রচণ্ড ব্যথায় উঠে বসা অবস্থায় অনুভূতিটা এমন ছিল যেন আমার কোমরের উপরে অনেক ভারী কেউ বসে আছে। আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল যেন আমার শরীর মাটির নিচে চলে যাচ্ছে আর আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমি প্রচণ্ড কষ্ট সহ্য করেছিলাম আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু যে জিনিসটা আমার উপর বসেছিল সেটা ক্রমাগত আমার উপর চাপ দিতেই থাকে। হঠাৎ করে আম্মুর গলার আওয়াজ শুনতে পাই। আম্মু কাউকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? আম্মুর এই কথা শোনার সাথে সাথে সেই চাপটা আমার উপর থেকে সরে গেল। আমি উঠে বসে তাকালাম। দেখলাম পেছনে আম্মু দাঁড়িয়ে আছেন। আম্মুকে দেখে আমি কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরলাম। আম্মু আমার মাথায় হাত রেখে আমাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমি আম্মুর চেহারায় সে সময় ভয়ানক কিছু প্রত্যক্ষ করার পর কারোর চেহারায় যে ভয়ের ছাপ পড়ে তা স্পষ্ট দেখেছি। আম্মুকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যেন তিনি খুবই অদ্ভুত একটি কিছু দেখেছেন, যার ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আমি আম্মুর গলা ধরা অবস্থায় ক্রমাগত কাঁদছিলাম এবং বলছিলাম, আম্মু কেউ আমার উপরে বসেছিল, সে আমাকে মারতে চায়, আমাকে বাঁচাও আম্মু, আমাকে বাঁচাও, আমার এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, আমার উপরে দয়া করো আম্মু, দয়া করো। সেদিন আম্মু আমাকে তেমন কিছুই বলেননি, শুধু আমাকে নিজের রুমে নিয়ে গেলেন। তিনি আমার জন্য খুব চিন্তিত ছিলেন এবং আমার সমস্যা জানার জন্য নানা প্রকার প্রশ্ন করছিলেন। আমার জন্য আম্মুর সহানুভূতি দেখে সেদিন আমিও খুব কেঁদেছিলাম। আমি আম্মুকে প্রতিটি সমস্যার কথা তাৎক্ষণিকভাবে জানিয়েছিলাম, তাই নতুন করে আম্মুকে বলার কিছু ছিল না।
আম্মু আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি কারো সাথে এ ব্যাপারে কথা বলবেন। তারপর আম্মু তার কলেজের কোনো পরিচিত একজন কলিগের সাথে এই বিষয়ে কথা বলেন। তবে আম্মু কার সাথে এ ব্যাপারে কথা বলেছিলেন তা আমি সঠিক জানি না। আম্মু যার সাথে এই ব্যাপারে কথা বলেন তিনি আম্মুকে একজন ফকিরের কথা বলেন যিনি কিনা এসব জাদুটোনা ঘটিত সমস্যাগুলোর ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি নিজেও জাদুর কাজ করতেন। আমরা পরের দিনই সেই ফকিরের কাছে চলে গেলাম। আমরা যখন সেখানে ওনার কাছে পৌঁছালাম তখন আমরা দেখা করার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের সময় এলে আমরা তার সাথে দেখা করতে একটি রুমে প্রবেশ করি। আমরা তখনও তাকে আমাদের সমস্যার ব্যাপারে কিছুই বলিনি এবং আম্মুর ভাষণে আম্মু ও তার কলিগকে আমার সমস্যা নিয়ে কোনো কিছু বলেন। যখন আমরা ফকিরের ঘরে ঢুকলাম তিনি আমার দিকে তাকালেন এবং সাথে সাথে চোখ দুটো নিচু করে নিলেন। এরপর তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যা শুনে আমি চমকে উঠলাম। তিনি জানতে চাইলেন, সেই ছাগলের কথা কি তোমার মনে আছে? আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। বললাম, হ্যাঁ, রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। আমার উত্তর শুনে তিনি এক এক করে সবকিছু নিজেই বললেন যা এতদিন ধরে আমার সাথে ঘটে চলেছে। তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, সেই ছাগলের মাথার মতো মানুষগুলো এখনো আমার স্বপ্নে আসে কি না? আমি হ্যাঁ সূচক উত্তর দিলাম। প্রথমবার দেখার পর আবারও 2-1 বার তারা আমার স্বপ্নে এসেছে। তখন তিনি জানতে চাইলেন আমি ছাগলের আওয়াজ কখন শুনেছি। আমি উত্তর কি দেব? আমি তার এসব কথা নিয়েই বেশি চিন্তিত হয়ে পড়ছিলাম। কিভাবে তিনি এসব জানলেন? একে একে আমি তাকে তার সব প্রশ্নের উত্তর দিলাম। তারপর আম্মুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলেন তিনি, আপনি কি সেই মানুষটাকে দেখেছেন যে আপনার মেয়ের উপরে বসেছিল? আম্মু হ্যাঁ সূচক উত্তর দিলেন। তিনি দেখেছেন। তিনি মায়ের কাছে জানতে চাইলেন তার চেহারা কেমন ছিল। তখন মা বললেন তার মাথায় কোনো চুল ছিল না। আম্মু যখন ঘরে ঢুকছিলেন তখন তিনি তাকে আমার কোমরের উপর বসে থাকতে দেখেছিলেন এবং আম্মু যখন তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, তুই কে? তখন সে আম্মুর দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হা করে হেসে গায়েব হয়ে যায়। তার চোখ ছিল খুব বড়। আম্মুর মুখ থেকে তার চেহারার বর্ণনা শুনে আমি কাঁপতে লাগলাম, কারণ এটা সেই লোক যাকে আমি রাতের বেলায় পড়তে পড়তে দেখেছিলাম। তারপর ফকির বাবা আমার মাথায় হাত দিয়ে কিছু পড়া শুরু করলেন আর আমি আগের মতো অজ্ঞান হয়ে গেলাম। তারপরের কিছু আমার মনে নেই। পরের ঘটনা আমি আম্মুর ভাষায় বলছি। যখন ফকির বাবা তোমার মাথায় হাত দিয়ে দোয়া পড়া শুরু করছিলেন তখন তোমার উপরে কেউ এসে ভর করে। তারপর সে ছাগলের মতো আওয়াজ করতে শুরু করে, কিন্তু তার আওয়াজ শুনে মনে হচ্ছিল এটি কোনো ছাগলের আওয়াজ নয়, বরং হাজার হাজার ছাগলের আওয়াজ কানে ভেসে আসছে। ফকির বাবা পড়া শেষ করে তোমার দিকে তাকিয়ে বললেন, তুই জানিস এই সময় তুই কোথায় বসে আছিস? ফকির বাবার কথা শুনে তুমি তৎক্ষণাৎ মাথা নামিয়ে ফেলো। ফকির বাবা ধমকের সুরে তোমার ভেতরে থাকা শয়তানকে বলে, তোর কাছে একটা প্রস্তাব আছে। যদি তুই এই মেয়ের কাছ থেকে না যেতে চাস তাহলে সেটা সম্ভব না। তুই জানিস আমি তোকে হাল করতে পারি, আর যদি আমার গোলাম হয়ে থাকতে চাস তাহলে আমার কাছে চলে আয়, কিন্তু তুই লড়াইটা করার চেষ্টা করিস। তুই জানিস আমি তোর এবং তোর সেই মালিক জাদুকরের সাথে কি করতে পারি। ফকির বাবা এসব বলতে বলতেই রুমের দরজা নিজেই খুলে দিল। মনে হচ্ছিল যেন কেউ বাইরে বেরিয়ে গেল। ফকির বাবা আবারও শয়তানকে হুমকি দিতে লাগলেন এবং তুমি শান্ত হতে শুরু করলে। আস্তে আস্তে তুমি জ্ঞান হারালে। পরে ফকির বাবা তোমাকে কিছু তাবিজ দিলেন আর পানি পড়ে তোমার মুখে চেটালেন। তোমার জ্ঞান ফিরে এলে তিনি সেই পানি তোমাকে খাওয়ালেন। তখন তোমার শরীরের অবস্থা একটু ভালো হতে শুরু করেছে। ফকির বাবা তোমাকে জিজ্ঞেস করলেন তোমার কেমন অনুভব হচ্ছে। তুমি বললে তোমার ভেতর থেকে যেন সবকিছু বের হয়ে গিয়েছে। এখন তুমি ভালো বোধ করছো। এরপর ফকির বাবা আবার তোমার মাথায় হাত দিয়ে কিছু একটা পড়তে শুরু করলেন এবং শয়তানকে হাজির করলেন। সাথে সাথে কাউকে উদ্দেশ্য করে বললেন, এটাকে বন্দী করো। আমি অবাক হলাম, কারণ রুমে তুমি আর আমি আর ফকির বাবা ছাড়া কেউ নেই। তাহলে তিনি কাকে এই কথা বলছেন বন্দী করার জন্য? ফকির বাবা এই কথা বলার সাথে সাথেই রুমে যেন কালবৈশাখী ঝড় বইতে শুরু করল। কিছুক্ষণ এভাবেই চলল। তারপর সব শান্ত। আপনার মেয়ের উপরে যে শয়তান ছিল তাকে আমি বন্দী করে ফেলেছি। এখন আমার কাজ সেই জাদুকরকে ধরা। তাকে ধরতে না পারলে আপনার মেয়ের সমস্যাগুলো পুরোপুরিভাবে দূর করা সম্ভব না। চিন্তা করবেন না, আপনার মেয়ে সেই জাদুকরকে দেখাবো খুব জলদি। তখনই আমি তার কৃতকর্মের জন্য তাকে শাস্তি দেব। এখন এগুলো যা আছে তার কোনো কিছুই আপনার মেয়ের মনে থাকবে না। তাকে আপনি পানি খাওয়ানোর সাথে সাথে সে সব কিছু ভুলে যাবে।
এই ছিল আমার মায়ের ভাষ্য। এরপর কয়েকদিন আমি বাড়িতেই বিশ্রাম নিলাম, আর সেই বিশ্রামে আমার শরীর আবার আগের মতো হয়ে গেল। সব সমস্যা যেন কেটে যেতে শুরু করল। কিন্তু আমি তখনও স্বপ্নে সেই ছাদুমুখী মানুষগুলোকে দেখতাম। এভাবেই কয়েকদিন কাটল। একদিন আমি কলেজ থেকে ফেরার পথে এক ব্যক্তিকে দেখলাম, সে ৩ রাস্তার মোড়ে একটি ছাগলের মৃতদেহ এনে সেখানে ফেলে রেখেছে। সাথে সাথে আমার ফকির বাবার কথা মনে পড়ল। আমি নিশ্চিত ছিলাম এটাই সেই জাদুকর যার জন্য আমার জীবন কিছুদিন আগেও নরকে পরিণত হয়েছিল। আমি ভয়ে গিয়েছিলাম। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। এক পরিচিত ব্যক্তি আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি, তার চেহারা ছিল অসম্ভব রকমের সুন্দর। সে আমার দিকে হাসি দিয়ে বলল, বাড়ি চলে যান, এখানে থাকবেন না। আজ থেকে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি এই কথা বলার পর আমি আর পেছন ফিরে তাকাইনি, বাড়িতে সরাসরি চলে আসি। এরপর থেকে আমি এ ধরনের আর কোনো স্বপ্ন দেখিনি, এবং আমার সাথে এরপর থেকে এই ধরনের কোনো সমস্যাও আর ঘটেনি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলে মরিয়াম আপু তার ঘটনা শেষ করেন। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি অডিও ক্লিপটি। আসসালামু আলাইকুম রাস ভাই জীবন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার নাম নাদিম আল হাসান, বাসা নরসিংদী সদর বোর্ড। এটাই আমার ফার্স্ট ঘটনা। আশা করি রাসেল ভাই লিসেনদের অনেক ভালো লাগবে ঘটনাটা। আমি আর কথা না বাড়িতে সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনা শুরু বলে ঘটনাটা যেটা ঘটে, ঘটনাটা মূলত আমার এক রিলেটিভের সাথে ঘটে। সম্মত কারণ রাসেল ভাই, আমি ঘটনা আমার রিলেটিভের নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি না, তার নাম দিচ্ছি সাকিব। তো রাসেল ভাই, সাকিব ভাই যখন ক্লাস 8 বা 9-এ পড়া অবস্থায় ওনার বাবা মারা যায়। তো আমার যে সাকিব ভাইয়ের যে মা, উনি মানে পরিবারের যে খরচ বাদের পড়ালের খরচ সবগুলাই বহন করত। তো এমতো অবস্থায় অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছেন সাকিব ভাইয়ের। তো সাকিব ভাইয়ের 2 খালাতো ভাই ছিল দুবাই থাকত। তো ওনাদের সাথে যোগাযোগ করার পর মানে ডিসিশন নেন সাকিব ভাইরে দুবাই পাঠাতে। তো রাসেল ভাই যেমন কথা এমন কাজ, মানে ওনাদের সাথে কথা বলার পর সাকিব ভাইরে মাসখানিকের মধ্যে মাস 2-1 পরে দুবাই পাঠায় দিল। তোরা রাসেল ভাই সাকিব ভাই দুবাই যাওয়ার পর আমার ভালো স্যালারি পাইতে, মানে পাইতো 7,000 থেকে 8,000 টাকার মতো স্যালারি পাইতো। ওনাদের অবস্থা ভালো হয়েছিল। তো কাছে 2-3 মাস পর সাকিব আসলে আমাকে বলেই, সাকিব যে রুমে থাকতো এটা একটা ব্যাচেলারের মতো, এর 4-5 জনের মধ্যে থাকতো উনি আর 2 ভাই। আরেকজন মানুষ ছিল এরকম আর কি। তো সাকিব ভাইয়েরা সবাই খাওয়া দাওয়া করতো। ওনাদের একটা বোয়া ছিল, উনি সম্ভবত পাক করে দিত এরকম আর কি। তো সবসময় সাকিব ভাই আবার সবার আগে আসতো, মানে কাজ শেষ করে সবার আগে সাকিব ভাই রুমের মধ্যে আসতো। একদিন সাকিব বরাবরের মধ্যে একদিন সাকিব ভাই আসার পর মানে ওনাদের 4-5 জনের যত খাবার আছে, মানে ভাত অথবা মানে তরকারি সবকিছু সাকিব একলাই খাইয়া ফেলে। তো একলা খাওয়ার পর উনি খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে। সাকিব ভাই তো ওনার যে রুমমেট আছে রাস ভাই, রুমমেট আইসা দেখে মানে শুয়ে রয়েছে। তো ভাবছে শুয়ে রয়েছে আর ডাক দিবে আমাদের খাবার আমরা খাইয়া ঘুমায় যান, কাজটাজ করেছে তাই এজন্য মনে শুয়ে রয়েছে। তো ওনারা যখন খাইতে যাওয়ার মধ্যে গিয়ে দেখে একদম প্লেট মানে এক প্লেটে মানে প্লেট যে প্লেটে খাইছে এই প্লেটটাও ধুইছে না। আর সবার খাবারের যেই তরকারি মানে তরকারি বা ভাতের যে ব্যাগ ডিশ কি এগুলা থাকে সবগুলাই শেষ ফিনিশ। তো ওনারা তো একটু অবাক হয়, কি হইল বুঝলাম না, এতগুলা ভাত সাকিব একলাই খাইল। তো সাকিব ভাইরে আর ডাক দিন, ওনার আবার নিজেরা পাক কইরা ডিম টিম ভাজি করে খাইয়া ফেল। তো ফার্স্টে তো ভাবছে সাকিবের অনেক খিদা ছিল, তো দায় সে একলা খাইয়া ফেলছে। তো ওনার খালার তো ভাইটাই তো মানে ভাই, তো তাই আর ডিস্টার্ব করে না। তো এরকম আরেকদিন এরকম সেম ঘটনা। সাকিব ভাই সবার আগে আসে, আইসা সবার বাটাতে একলাই খাইয়া ফেলে। তো দ্বিতীয় দিন তো সাকিব রাসেল ভাই একটু জিনিসটা ডাউট লাগছে ওনার কাছে যে সাকিবের কি হইল বুঝলাম না, ওদিন এরকম করল। তো সাকিব রাসেল ভাই কিছু বলে না। দ্বিতীয় দিন উনারে মানে সাকিব ভাইরে ডাকতেছে। সাকিব তো 2-3 বার ডাকার পর উঠছে, উঠার পর বলতেছে, তুই এতগুলা ভাত একলা কিভাবে খাইলি, আমরা যে খামু তোর কোনো খেয়াল নাই, এরকম জিজ্ঞেস করতেছে। ভাই বলতেছে যে আমার তো খিদা লাগছে তাই আমি খাই ফেলছি। তো জিনিসটা রাস ভাই আমাদের কাছে অনেকটাই অবাক লাগতেছে, বুঝলাম না তোর খিদে পরে এত খিদা লাগে যে 4-5 জনের বা একলা তোর খাইয়ে ফেলতে হইব। তো রাসুল ভাই এরকম দ্বিতীয় দিনও কিছু বলে নাই, মানে একটু কথা কাটাকাটি হয়েছে তারপর মানে আর কিছু বলে নাই। তো সাকিব ভাইয়ের ব্যবহার চলাফেরা
সবগুলো একটু অন্যরকম ওরকম লাগতেছে। মানে উনি প্রায় সময় মানে জানলার সাইডে বৈশা থাকে, একলা একলা জানে কার সাথে কথা বলে। তো এরকম এরকম মানে আগের মতো তেমন বেশি মিশে না জিনিসগুলো। উনার যে ভাইয়েরা ছিল বা উনার রুমমেট সবাই খেয়াল করে রাসেল ভাই তো পরে এরকম এরকম হয়। একবার ঘটে জিনিস এরকম, খাবার সবার খাবার একলা খাইয়া ফেলছে। তো ওনারা তো স্বাভাবিক অর্থাৎ এরকম অত্যাচারের মতো হয়, প্রতিদিন সহ্য করবে না। তো ওনার যে রাসেল ভাই সাকিব ভাইয়ের যে ভাইরা আছে ওনারা ফোন দিচ্ছে, যে ফোন দিয়ে বলতেছে এমন এমন খেলা সাকিব ভাই তো এরকম এরকম। সাকিব ভাই আবার রাসেল ভাইরে বলে নাই ভালো। ওনার মার সাথে তেমন যোগাযোগ করতেছিল না, মানে কয়েক সপ্তাহ ধরে তো মানে কারো সাথে ফোন টোন করে না তেমন, একলা একলা। কে তো রাসেল ভাই আম্মু, তো রাসেল ভাই সাকিব ভাই আম্মু তো অনেকটা টেনশনে করেছে ওর কি হইল এরকম এরকম। তো পরে রাস ভাই সাকিব ভাইকে চিন্তা করছে যদি এরকম এরকম করে তো একটা মানে ওরে 6 মাসের ছুটি বা 3-4 মাসের ছুটি দিয়ে বাংলাদেশে পাঠা, ওরে চিকিৎসা করে পরে যায় বলে। তো রাসুল ভাই যেমন কথা এরকম কাজ, ওনারে সপ্তাহে 1-0 দিন পরে বাংলাদেশে 6 মাসের টিকিট দিয়ে বাংলাদেশে পাঠায়। তো বাংলাদেশে আসার পর ওনার মা ওনারে অনেকটাই মানে নিজের কাছে রাখে। 2-1 দিন ভালোই, এরকম একদিন 3-4 দিন যাওয়ার পর একদিন হঠাৎ করে রাত্রে 2টা বা 3টা বাজে এরকম এরকম রাসেল ভাই ওনারে ঘর থেকে পাইতেছে না। তো এলাকার যারা আছে সবাই বোঝাবুঝি করতেছে যে সাকিব কোথায় গেল। খোঁজার পর অনেকক্ষণ পরেই মানে ওনাদের বাসার সামনে একটু সামনে একটা পুকুর আছে, পুকুরের সাইডে একটা বট গাছ, বট গাছের উপর দেখে সে শুয়ে রয়েছে, পাটা নিচে ঝোলতাছে মাথা উপরে, সাথে কথা বলতেছে। তো পরে যারা গাছটাছ ভালো পাইতে পারে তাদের দিয়ে নামায়। নামার পর জিজ্ঞেস করতেছে সাকিব তোমার কি হয়েছে, এরকম এরকম তুমি গাছের মধ্যে কিভাবে গেলা? সাকিব ভাই বলতেছে এরকম এরকম যে ওনারা তো আমাকে ডাকে, মানে আমি না গেলে তো আমারে মাইরা ফেলবে, আমি যদি যাই তাহলে আমার আদর করবে, আমারে নিয়ে যাই এরকম এরকম আর কি। তো রাকিবের মা জিনিসটা অনেকটাই মানে ভাই পাইল যে এরকম এরকম আমার ছেলে এসব কি বলতেছে। তো পরে চিন্তা ভাবনা করলো ভালো একটা হুজুর টুজুর দেখা হবে, তো নিয়ে ভালো ঢাকার মধ্যে নিয়ে গেল। ঢাকার মধ্যে ভালো এক হুজুর, তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর দেখে বলল যে এরকম এরকম সাকিবের সাথে তো অনেকটা খারাপ, অনেক খারাপ কিছু থাকতেছে একটা না 4-5টা। তো রাসেল ভাই সাকিবের আম্মা অনেকটাই ভয় পাইছে যে 4-5টা মানে রাসেল ভাই সাকিব ভাইয়ের মা জিজ্ঞেস করতেছে যে আমার ছেলে কি এরকম করছে যে ওর সাথে এরকম এরকম 4-5 জন যে থাকে। রাসেল ভাই পরে আপনার যেই হুজুর হুজুর করতেছে ওটা বাংলাদেশে ছিল, মানে দুবাইতে যাওয়ার আগে কয়েকদিন একটা সাপ মারছিল। ওই সাপটা আসলে রাসেল ভাই সাপ ছিল না, এটা ছিল একটা জিনের বাচ্চা। তো এই বাচ্চাটা এসে রাসেল ভাই সাকিব ভাই একদিন মারে, তো তারপর থেকে তার সাথে এরকম হতে থাকে। কিন্তু সাকিব ভাইয়ের মা বলতেছে এরকম এরকম যাই হয়েছে, আমার ছেলেকে কিভাবে বাঁচাইতে পারেন এই জিনদের কাছ থেকে, আমাকে একটা উপায় বলেন, এরকম এরকম যে উপায় হোক বাঁচান। তো যে হুজুর ছিল হুজুর বলতেছে এরকম এরকম আপনার ছেলেরে তো বাঁচানো যায়, কিন্তু মানে একটা উপায় আছে, কিন্তু একটু সময় লাগবে, আপনি 2-1 দিন পরে আসেন। তো পরে রাসুল ভাই সাকিব বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর গোসল টোসল করাইলো উনারে দেখে দেখে রাখা চোখের সামনে। তো ওই দিনের মতো সেম রাত্রে ফজরের যেন আগে আগে সাকিব ভাই খুঁজা পাইতেছে না, ঘুরতাছে করতেছে পারতাছে। পড়ার পর অনেকক্ষণ পরে সবাই গিয়ে দেখে যে উনি আমাদের বাড়ি সামনে যে পুকুরের একদম মাঝে 1-0-0 ডব দিতেছে উঠতেছে। তো জিনিসটা দেখে সাকিবের আম্মা যারা সবাই অনেকটা ভয় পাইছে। ওদিন এরকম হয়েছে, আজকে আবার উনার আনুর মানে যারাই সাঁতার ভালো জানে সাঁতার দিয়ে আনলো, মানে বুকের সাইডে বসার পর জিগা কথা সাকিব দিলে আসলি। তো সাকিব ভাই বলতেছে যে উনার তো আমারে নিয়ে আসছে ঘর থেকে, আমি না পারলে তো আমারে তো মেরে ফেলতো, এরকম এরকম আমাকে ছেড়ে দাও, আমি 1-0-0 লোক দিমু। তো উনার মারা অনেক মানে এগুলা দেখে অনেকটাই কান্নাকাটি শুরু করে। পরে আবার 2-1 দিন পর হুজুর কাছে নিয়ে যায়। তো রাসেল ভাই হুজুর কাছে নিয়ে যাওয়ার পর এবার হুজুর মোটামুটি ভালোই বড় ট্রিটমেন্ট করার পর একটা তাবিজ তাবিজ দেওয়ার পর এই বলতেছে যে হুজুর বলে দিচ্ছে যেই তাবিজটাই থাকবো ওর সাথে ওর কোনো কয়দি ইনশাল্লাহ করতে পারবে না, করে দেখে দেখে রাখবেন। তো ওনার হিতা দেওয়ার পর রাসেল ভাই সাকিব ভাই মোটামুটি মাস হয়ে গেছে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর সাকিব ভাইয়ের আম্মা চিন্তা করু যে ওরে যেহেতু ছুটিতে পাঠাইছে, ওর ভিসাটাও ভালো আছে, ওর ওই জায়গার কাজটাও ভালো করতো, ভালো স্যালারি পাইতো, ওরে বাংলাদেশে রাইখা লাভ নাই, ওরে পাঠাই দেই। তো ওনার বাজার যোগাযোগ কইরা বাংলাদেশে থেকে আবার ফ্লাইটে পাঠায় দিচ্ছে। তো রাসুল ভাই এবার যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই সময় তো মানে একলাই সবার খাবার পেলে খাইয়ে ফেলত, মানে অনেক বেশি খাবার খাইতো। এবার যাইয়া কি হয়েছে, মানে উনি একবারই খাবার খাইতেছেন, মানে যাই দেয় উনি মুখ থেকে ফালাই দেয়, মানে একজন পানি দিল বমি করে দেয়,
যাই খাই সব কিছুই মুখ থেকে ফালায় দেয়। এই জিনিসগুলা মানে উনার 2-3 দিন হওয়ার পর উনার মা সাকিবের মারে যান, যাতে রাসুল ভাই মা মনটা অনেকটাই খারাপ হইব, স্বাভাবিক ছেলেটা অসুস্থ হয়ে যাতে সাকিব একদম শুকায় যাইতেছে জিনিসটা দেখে লাগতেছে না। তো সাকিবের মা কিছুদিন যাওয়ার পর বলতেছে এরকম এরকম যে হইতাছে, আমার ছেলে আগে করা টাকা আমার ছেলে বাংলাদেশে পাঠাই দাও। তো এবার রাস ভাই সেম ভাবে আগের মতোই বাংলাদেশে পাঠাই দেই। বাংলাদেশে আসার পর আবার ওই হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর দেখে হুজুর ওনার যে হাতে যে তাবিজটা দিছিল এই তাবিজটা নেই। তো জিজ্ঞেস করতেছে যে এরকম এরকম তোমার তাবিজটা কোথায়? তো রাসুল ভাই সাকিব ভাই বলতেছে যে আমার তাবিজটা যে কোথায়, আমি একদিন আমার কাজের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমার কাজের মধ্যে থাকতে থাকতে আমার তাবিজটা কোথায় যান চলে যায়, আমি জানি না। তো রাসুল ভাই ও আমার মা বলতেছে যে হুজুর যেমনে হোক আমার ছেলের বাঁচান সুস্থ করেন, যা বিনিময়ে যা লাগে আমি তা দিব। তোর বলতেছে আমি তো পারতাম, কিন্তু এখন যেহেতু ওর তাবিজটা নাই, এখন আমার হাতে আর কিছু করার নাই। আল্লাহর উপর ভরসা রাখেন, আর উনি ওরে অনেকটাই সেবে রাখবেন, একলা একলা বাইরে বের হয়ে দিবেন না। তো রাস এবার যখন সাকিব ভাই দেশে আসে, এবার একদম অবস্থায় খারাপ, মানে একলা একলাই কথা বলে রাস্তার মধ্যে হাঁটে, সকালে নাই দুপুরে নাই, পুকুরের মধ্যে একলা একলাই 100 ডুব দে, মানে রাতের বেলাতে অন্ধকারে হঠাৎ করে উদা হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর বের করতে হয়, এরকম এরকম কাণ্ড ঘটে। তো এই জিনিসগুলো অনেক টাইম ওর মারে কষ্ট দিচ্ছিল। তো ওনার মাও প্রায় সময় কাঁদত যে আমার এই যেরকম ভালো ছেলেকে এরকম আল্লাহ আমার তুমি কি করলা, এটা আমারে মাফ করে দাও, এরকম এরকম বিভিন্ন রকম কান্নাকাটি করতো সবসময়। তো মোটামুটি 2-3 মাস যাওয়ার পর সে মোটামুটি সুস্থ হইল, মানে আগের থেকে একটু বেটার এরকম আর কি। আর তারপরও সাকিবের মা মানে উনারে এভরিথিং যা কিছু আছে সব সাকিবের মাই করে দিত, মানে উনারে একলা কোনো জায়গায় বের হইতে দিত না বা কোনো জায়গায় যেতে দিত না। তো একদিন দুপুর বেলা রাসুল ভাই সম্ভবত 1টা বা 2টা বাজে এরকম, তো সাকিব ভাই বলতেছে যে আম্মা আমি তো একটু আমার মাথাটা ঘুরাইতেছি, আমি একটু পানি দিব মাথার মধ্যে। তো সাকিব মাল তো ওই দুপুরটা এরকম মাথা সময় ঘুরাইতেছে গরমের মধ্যে। তো যা পানি দিয়ে তোনাদের বাসার মধ্যে রুমের সাথে একটা বাথরুম, তো বাথরুম বলছে দরজাটা অন রাইখাই তুই পানি দে। তো রুমের সাকিব ভাই কি করছে, মানে পানি দিতে যাই দরজাটা অফ করে দিচ্ছে। তো অফ করে দিচ্ছে, ভাবছে শব্দ হয়েছে, কিন্তু ওনার মা ভাবছে এমনি মানে দিতেছে। তো শব্দ তো অনেকক্ষণ হয়ে গেছে, আসতেছে না। সাকিব মার মনে একটু এমনিতে কনফিউশন হলো, কোনো সময় গেল এখনো আসতেছে। যাই দেখি যাই দরজা লাগায়, দরজা তো মানে দরজা অফ। ওনার মা অনেকটাই ভয় পাইছে যে কি হইল, ও দরজা খুলতেছে, ডাকতাছে, রেসপন্স নাই। তো একটু পর মানে সবাই আসলো, আসার পর দরজা ভাঙলো, ভাঙার পর রাস ভাই যে জিনিসটা দেখছে, আমার লিসেনারা যারা আছে বা আপনি আমি সবাই অনেকটাই খারাপ লাগবে জিনিসটা দেখে বা শুনে। উনার লাশ মানে উনি সেন্সলেস অবস্থায়, প্রথমত ভাবছে রাসুল ভাই সেন্সলেস অবস্থায় শুয়া পইরা আছে কমদার উপর, কিন্তু আসলে এটা না। যখন মানে উনারে নিয়ে হসপিটাল যাই, হসপিটাল যাওয়ার পর যখন ডাক্তার বলে যে উনি আর নাই, জিনিসটা শুনে আমার কাছে অনেকটা খারাপ লাগছে। রাসেল ভাই যে সাকিব ভাই লাশ পর্যন্ত মনে দিল না, মানে বাঁচতেই দিল না, ওনার সাথে নিয়েই মানে শেষমেশ মানে শান্তি পেয়ে গেল। তো রাসুল অবাক করার বিষয় হলো যে ডিএনএ টেস্টের পর মানে পোস্টমর্টমের পর জানতে পারলো যে এরকম মানে ওনার হাতের ছাপি, মানে গলার মধ্যে ওনার মানে যে জিনগুলো আছে, মানে ভেতরেই ভর করে ওনার নিজের হাত দিয়ে মানে ভরা টিপে মারছে। এটা আসলে অনেকটা খারাপ লাগার জিনিস। মানে ওনার জন্য দোয়া করবেন, যাতে আমার ভাইরা সবাই সবার কাছে দোয়া চাই যেন জান্নাতবাসী করে। রাসুল ভাই এটা বলে আমার ঘটনাটা আমি শেষ করলাম। যদি ভালো লাগে প্লে করবেন, আমার কাছে আরও অনেক ঘটনা আছে আমি শেয়ার করব ইনশাল্লাহ। ভালো থাকবেন রাসুল ভাই, ভালো থাকবেন লিসেনার, দীর্ঘজীবী হোক। মিউজিক আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা আমার আয়নার ভিতরে, রোজ এভাবেই মিউজিক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং এখন আমরা তৃতীয় অডিও ক্লিপ, যার আমাদের অডিও ক্লিপের মান যে ভালো হচ্ছে সেই ফিডব্যাক আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত পাচ্ছি। এবং আপনারা যত বেশি পার্টিসিপেট করবেন, যত বেশি আপনারা এই ধরনের ঘটনা পাঠাবেন, তত বেশি কিন্তু আমরা সমৃদ্ধ হব এবং দারুণ দারুণ সবকিছু আপনাদের সামনে নিয়ে এসে উপস্থাপন করতে পারব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাজ ভাই, আমি শাহরিয়ার ঢাকা বিভাগের নরসিংদী জেলার শেষ বর্ডার থেকে বলছি। শেষ বর্ডার বলার কারণ আমাদের গ্রামটা নরসিংদী জেলার শেষ গ্রাম। আমাদের গ্রামের পর থেকে নারায়ণগঞ্জ জেলাটি শুরু। আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করি। আমাদের ঘটনাটা আমাদের ফ্যামিলির সাথে ঘটা এবং কন্টিনিউয়াসলি ঘটতেছে আমাদের বাড়িতে।
সো প্রথম ঘটনাটি আমার আম্মুর সাথে হয়। তো আমি আমার বাড়ির একটু ডিটেলস বলতে চাই। আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের রান্নাঘর, সো এর মাঝখানে বাড়ি আর রান্নাঘরের মাঝখানে একটি কমলার চারা। চারা বলতেছি, আসলে এটা গাছের না, মানে একবারে চারা, মানে ৩-৪ বছর ৫ থেকে ৬ ফিট হবে। এটার মধ্যে ২ বছর ধরে মানে কমলা হইতেছে। তো আমার আম্মু মানে ৯টা থেকে ১:০০টার মধ্যে মানে রুম থেকে বের হয়েছে যে রান্না করে যাবে। ওই সময় কারেন্ট চলে গেছে, তো মোবাইলের লাইট জ্বালিয়ে মানে উনি বের হন। তো আম্মু বের হওয়ার পর মানে মোবাইলের লাইটটা যখন মানে ওই গাছটার মধ্যে ধরেন, তখন আম্মু দেখতে পেল যে ওই গাছটা পুরো মানে উল্টো হয়ে মাটির সাথে মিশে গেছে। মিশে আবার সাথে সাথে আগের জায়গায়। তো আম্মু জিনিসটা দেখে মানে ওই সময় ভাবল যে হয়তো চোখের ভুল বা কি ঘটল। আম্মু তখন বুঝতে পারল না, কারণ একটা গাছ ৫ থেকে ৬ ফিট, গাছটা একবারে মাটির সাথে মিশে গিয়ে আবার মানে আগের জায়গায় মানে ফিরে আসছে। ওইটা অন্যরকম একটু। তো জিনিসটা দেখে আম্মু ভয় পায় কিনা জানি না, সাথে সাথে আমাদেরকে এসে মানে বলে যে আমি তো এরকম দেখছি, গাছটা সাথে সাথে মাটির সাথে একবারে মানে লেগে সাথে সাথে আবার আগের জায়গায় মুভ করু, মানে যেরকম ছিল ওই রকম। তো ওই ঘটনাটার ৩ দিন পর রাসেল ভাই আমার যেই গাছটা আছে কমলার চারাটা, ওইটা পুরোপুরি শুকিয়ে যায় এবং গাছটা মারা যায়। তো জিনিসটা খুবই অন্যরকম। মামু ইমোট এরকম একটা জিনিস দেখছে এবং ৩ দিন পর গাছটা মারা যায়। গাছটার বয়স কেমন ছিল? ৩ বছর। ৩ বছর আগে আমি একটা কলবের গাছ লাগাইছি, ওইটা মানে মারা যায়। তো যাই হোক, এটা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা ঘটে আমার সাথে। আমি মাগরিবের মানে আয়নের ১:০০ থেকে ১-২ মিনিট আগে ঘটনাটা ঘটে আমার সাথে। আমি তখন মানে শুয়েছিলাম। সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে মোবাইলে নাটক দেখতেছি। তো আমি যে রুমে শুয়েছিলাম ওই রুমের মানে পরের যে রুমটা আছে ওইটা আমার খাটের বরাবর, মানে খাটের ঠিক বরাবর ওই রুমের দরজাটা। সো আমি দেখলাম যে ওই রুমের দরজাটা হুট করে মানে একটু খুলে গেল। আমার রুমটাও তখন মানে লাইট জ্বালানো ছিল না, ওই রুম পুরোপুরি অন্ধকার। সো আমি ভাবলাম হয়তো আমার আম্মু ওই রুমটা মানে খুলছে দরজাটা, যে আমারে বলার জন্য যে এখনো শুয়ে আছোস কেন, মানে নামাজে যা, এরকম বলে সবসময় বলে যদি মানে নামাজ না পড়া শুয়ে থাকি বা আয়নের আগে শুয়ে থাকি ওই সময় আম্মু মানে বলে। তো আমি ভাবলাম হয়তো আম্মু খুলছে দরজাটা, কিন্তু আমি ওইদিকে একটু মানে যে আবার মোবাইলের দিকে মানে নাটক দেখতেছি, পরে হুট করে আবার দরজাটা বন্ধ হয়ে গেল। তো আমি কি মনে করে মানে আমার জিনিসটা অন্যরকম লাগলো যে আম্মু যদি খুলতো তাহলে আম্মু তো কিছু একটা বলতো আমার। পরে আমি খাট থেকে নামলাম, নেমে কি জানি মনে করে আমি আমার মোবাইলের টর্চটা মানে জানাইলাম। হয়তো আমার ও সময় অনেক কেমন জানি ভয় ভয় লাগতাছে, কারণ আমি ওই রুমের জানালা আর দরজা ভিতর থেকে মানে লাগিয়ে এই রুমে আইসা মানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছি। তো আমি টর্চটা জ্বালিয়ে আমার রুমের লাইটটা অন করলাম, ওই রুমে আমি গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ ওই রুমের দরজা মানে ভিতর থেকে লাগানো, জানালাগুলো লাগানো, মানে বাতাসে যে দরজাটা মানে খুলবে আবার সাথে সাথে লেগে যাবে ওরকম কিছুই। পরে আমি জিনিসটা দেখে মানে আমি ওই সময় ভয় পাইলাম। ওইটা আমি আম্মুরের সাথে সাথে জানাইলাম। পরে আম্মু মানে ওই ঘটনার পর থেকে মানে যে আমাদের ওই যে গাছটা পুরা মাটির সাথে লেগে গেছে, ওইটা মানে আম্মুর বলার পর আমরা মানে কেউই তেমন একটা মানে বিশ্বাস করি না। বলছি যে তুমি ভুল দেখছো, গাছটা হয়তো অন্য কারণেও মারা যেতে পারে এরকম। পরে আম্মু বলতেছে যে দেখ, মানে তোরা তো আমার কথা বিশ্বাস করছ, আমি যে বলছি বাড়ির মধ্যে মানে কিছু অদ্ভুত কিছু করতেছে। পরে ওইটা মানে আমার চোখের ভুল হতেই পারে, কারণ আমি দেখলাম যে দরজাটা পুরো খুলল, ওই রুমে অন্ধকার ছিল, ওইটাও আমি দেখছি। এবং ৫ থেকে ৬ সেকেন্ডের পর আবার দরজাটা মানে অটোমেটিক লেগে গেল। দরজাটা পুরোপুরি খোলে নাই, আবার মানে হালকা একটু খোলে নেয়, মানে মাঝারি আকারে মানে খুলছে, মানে যেমন কেউ খুললে টাকার জন্য খোলে বা ইয়া করে ওই রকম। সো ওইটা দেখে আমি খুবই ভয় পাই। এরপর একটা মানে ভয়াব আমি স্বপ্ন দেখি। যাই হোক, স্বপ্নের কথা বলা ঠিক না। তো তৃতীয় ঘটনাটা আমি বলি। তৃতীয় ঘটনা খুবই রিসেন্ট, কিছুদিন এই মাসের ১-০ থেকে ১-২ তারিখে ঘটা ঘটনাটা। আমি মানে সন্ধ্যাবেলায় মোবাইলে আমার মোবাইল চার্জ দিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে বের হইলাম বাসা থেকে গ্রাম বোর্ড খেলার জন্য।
তো গ্রাম বোর্ড খেলতে খেলতে প্রায় 7টা থেকে 8টা মানে রাত 8টা বেজে গেল গ্রামের 8টা যদিও এখন আমাদের গ্রামটা মানে শহরের মতো নয় উন্নত মানে আগের গ্রামের মতন যে 8টা বাজলে সবাই ঘুমায় যায় এরকম না সবাই একটা 1-2টা বাজে ঘুমায় তো এখন রাসেল ভাই কিছুদিন ধরে মানে রাত্রে 1-2টার পর থেকে মানে চাঁদ উঠতেছে ঠিকই কিন্তু সন্ধ্যাবেলাটা খুবই অন্ধকার থাকে একবারে কালো যে অন্ধকারটা আছে ওইটা আমার কাছে মোবাইলও ছিল না আমি আসতেছি মানে আমাদের বাড়ির আগে একটা উঠান আছে বড় উঠান উঠান আসতেছি কালো মানে অন্ধকারে কিছুই দেখতেছি না সবাই মানে কালো কালো লাগতেছে যাই হোক ফুট করে মানে পিছন থেকে অনেকটা কুকুর মানে ঘেউ করে উঠল মানে দাগ দিয়ে উঠল এখন মানে কুকুর খুবই আক্রমণাত্মক মানে কুকুর মানে এ সময় নাকি পাগল হয়ে যায় মানে কামড় টামড় দেয় আমি এটা ভেবে একটু মানে তাড়াতাড়ি হাঁটতেছি তাড়াতাড়ি হাঁটার সময় রাসেল ভাই হুট করে মানে কি যেন মানে আমার কপালে এসে মানে বাড়ির মতো লাগলো যে কিছু একটা আমার কপালের মধ্যে এসে মানে বাড়ি দিচ্ছে এরকম আমি বুঝতে পারলাম না আমি খুবই তাড়াফোড়া করে মানে রুমে চলে আসলাম আম্মুরে দেখাইলাম যে দেখো তো আমার এখানে কি হয়েছে পরে আম্মু দেখতেছে মানে জিনিসটা লাল হয়ে গেছে জায়গাটা আমিও আয়নার মধ্যে খেয়াল করলাম খুবই লাল হয়ে গেছে পরে একটু পরে জায়গাটা খুবই ফুলে গেল এই ছিল রাসেল ভাই আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা আমাদের সাথে কি বাড়ি দিন ভাই কিসে বাড়ি দিন আমি কিছুই বলতে পারব না আমি কিছুই দেখলাম না আর এমন না যে কেউ অন্য কোনো মানুষ এসে বাড়ি দিবে কারণ উঠানটা খুবই বড় ছিল যদি কোনো মানুষ যদি আয়সা বাড়ি দিত বাড়ি দেওয়ার পরে দৌড়াইয়া মনে চইলাও যাইত আমি আওয়াজটা শুনতে পাই বাট আমি কিছুই শুনতে পাই নাই আমার কপালটা এখনো ফোলা আছে আমি যে রেকর্ড করতেছি এই ছিল রাসেল ভাই আমার সাথে আমাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা যদি ভালো লাগে তাহলে লিসেন দিয়ে শোনান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি আর এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো না লেগে থাকে তাও আমাদেরকে জানাবেন আমরা যেটা করতে চাই আজকের মতো বিদায় নিতে চাই